সে খুব একটা তোমার হচ্ছে যে স্বেচ্ছাচারী এবং তারা রাজার শাসন টাসন মানবে না, কিন্তু এরপরও তোমার রাজার বিরুদ্ধে একটু একটু কথা বলা শুরু হয়েছে। এরপরেও কিং জেমস এটার পরিণতি কিন্তু ভোগ করা লাগে নাই। আমরা একটু পরে দেখবো যে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের পরিণতিটা তোমার হচ্ছে যে কারা ভোগ করেছিল। তো মোটামুটি 1620 সাল থেকে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে যাদেরকে বলা হয় পিউরিটান। ওরা বললো যে তোমার হচ্ছে যে মানে ওরা পিওর করে ফেলবে সবকিছু, হ্যাঁ, ওরা রাজার শাসন টাসন ওরা মানবে না, এবং ওরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, তারপরে এত জাঁকজমকপূর্ণ এইসব কিছু ওরা মানবে না। তো এটা একদম তোমার কিং জেমসের রাজত্বের শেষ দিকে, বাট ওনাকে কিন্তু ওই ওটার কোনো ফলাফল ভোগ করতে হয় না। আমরা একটু পরে দেখবো একজন রাজা আসবে 25-এর পরে 49 পর্যন্ত থাকবে, যে তার কি পরিণতি হয়। তো এই যে কিং জেমস, ওনাকে ল্যাটিন ভাষায় বলা হয় জেকোবাস। তো ল্যাটিন যে জেকোবাস, এই জেকোবাস থেকে এই পিরিয়ডের নাম হচ্ছে জেকোবিয়ান পিরিয়ড। সো এই 1603 থেকে 1625 এই সালটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা দেখব আমাদের ইংরেজি সাহিত্যের কিছু মেটাফিজিক্যাল পোয়েটদের আগমন। তো গতকাল আমরা ব্যাখ্যা করেছিলাম মেটাফিজিক্যাল পোয়েট মানে কি। মেটাফিজিক্যাল মানে হচ্ছে বিয়ন্ড ফিজিক্স। তবে ফিজিক্স দিয়ে যেটা ব্যাখ্যা করা যায় না, যেটাকে আমরা বলি খুব একটা হ্যাঁ প্রেমের কবি, তারপর খুব একটা ভৌতিক তাই না, আধ্যাত্মিকতার টাইপের কবিতা। তো তারা হচ্ছে যে তাদের কবিতা বিষয়বস্তু দেখলে আমরা বুঝবো যে তাদের কবিতা বিষয়বস্তু গুলো হচ্ছে আমরা টিপিক্যাল পৃথিবীটাকে যে চিন্তা করি ওরকম না, হ্যাঁ কিছু স্বর্গীয় প্রেম। সো এই জন ডান উনি হচ্ছে এই মেটাফিজিক্যাল পোয়েটদের গুরু, ফাদার, যাকে বলা হয় পোয়েট অফ লাভ। সো জন ডান কি কি লিখেছে আমরা একটু দেখে নেই। আমরা যদি তার কবিতাগুলোর বিষয়বস্তুকে দেখি তো আমাদের মনে থাকবে, কিন্তু আমরা কোন রকম ছন্দমন্দ দিয়ে মুখস্থ করে রাখতে পারবো না। আমরা বারবার পড়তে হবে এবং বারবার চিন্তা করতে হবে যে সে কি লিখছে, টপিক কি। দ্য গুড মোরো, দ্য এক্সটাসি, লাভস গ্রোথ, টুইটনাম গার্ডেন, দ্য সান রাইজিং, দ্য ক্যানোনাইজেশন এবং ভ্যালিডেশন ফরবিডিং মর্নিং। এখান থেকে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে রাখা লাগবে, দ্য গুড মোরো, টুইটনাম গার্ডেন, দ্য সান রাইজিং, দ্য ক্যানোনাইজেশন এবং ভ্যালিডেশন ফরবিডিং মর্নিং। ভাস্কর বলছে যে সবজি পোড়ায় খাওয়ার পরে যে কবিতা বের হয় সেটাকে বলা হয় মেটাফিজিক্যাল কবিতা। হ্যাঁ, আমি ভাস্করের সাথে একমত। তো এখন এখানে দেখা যাচ্ছে যে পার্কের লোকজন ওরা প্রেম করতেছে তাই না। সূর্য যদি ডিস্টার্ব করলে ওরা কি হবে, ওরা তো পার্কের মধ্যে নীরব নিভৃতে এখানে প্রেম করতেছে অন্ধকার জায়গা পায় তাই না, ছায়ার মধ্যে। সূর্য যদি ডিস্টার্ব করলে এদের মন খারাপ হয়ে যায় তাই না, ওদের খুবই তোমার বিরক্ত লাগতো। সূর্যের হাত থেকে বাঁচতে ওরা হয়তো ছাতা দেওয়া লাগতো বা এই ধরনের বিষয় ফলো করা লাগতো। তো এখন তোমার কবি সে তার প্রেমিকার সাথে প্রেম করতেছে। এখন সূর্য বারবার ডিস্টার্ব করতেছে, সে গোপন জায়গায় প্রেম করতেছে, সূর্য বারবার তার আলো ফেলতেছে। সো কবি সূর্যের উপরে সে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেল, বলে তুমি তো যেখানে খুশি সেখানে তুমি যেতে পারো, কিন্তু তুমি এরকম আমাদের প্রেমের ডিস্টার্ব করতেছো কি জন্য, যে তুমি আমাদের প্রেমের ব্যাঘাত কেন ঘটাচ্ছ। এবং সূর্যের বিরুদ্ধে সে অনেক রকম অভিযোগ উত্থাপন করছে, এবং উনি হুঁশিয়ারি দেয় সূর্যকে, যে বলে যে যে তুমি যদি এরকম যদি চালায় যাও তোমাকে মেঘ তোমাকে কিন্তু ঢেকে দিবে, সূর্য তুমি কিন্তু বেশি ডিস্টার্ব করতেছো আমাদেরকে। সো সেই কাহিনী নিয়ে দা সানরাইজিং, তাহলে বুঝে যাচ্ছে আসলে কোন লেভেলের মেটাফিজিক্যাল কবিতা তাই না। 1600 সালে এরকম মানুষজন চিন্তা করতে পারতেছে, এই বিষয়টা তো হচ্ছে যে নতুন একটা আইডিয়া, এর আগে এভাবে কেউ চিন্তা করে নাই। তো দ্য সান রাইজিং, এই কবিতার একটা লাইন হচ্ছে লাভ অল অ্যালাইক, নো সিজন নোস, নর ক্লাইম নর আওয়ার্স, ডেজ মান্থস হুইচ আর দ্য র্যাক্স অফ টাইম। সেখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে, অত্যন্ত প্রেমের কথাবার্তা তাই না, সেই লেভেলের প্রেমের কথাবার্তা, বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। কিভাবে আসবে? লাভ অল অ্যালাইক, নো সিজন নোস, এটা কে লিখছে? অপশন থাকবে জন ডান, মিল্টন, অনেকগুলো অপশন থাকবে। অথবা এরকম থাকবে যে লাভ অল অ্যালাইক, নো সিজন নোস, এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? দা সান রাইজিং থেকে। আবার আসতে পারে সান রাইজিং কবিতাটা কে লিখছে? সো জন ডান লিখছে। আবার আসতে পারে নিচের কোন কবিতাটা জন ডান লিখছে? সো সান রাইজিং। তার মানে এই একটা স্লাইড থেকে অনেকভাবে প্রশ্ন আসতে পারে। তো দা সান রাইজিং এই কবিতার মধ্যে তোমার 4টা লাইন বলছে, শি ইজ অল স্টেটস এন্ড অল প্রিন্সেস, আই নাথিং এলস ইজ। মানে যে সে সবকিছু আর আমি হচ্ছে ফৈন্নি, মানে সে এটা বোঝাচ্ছে আর কি। চিন্তা করো, মানে প্রেমিকাকে সে অনেক মানে উচ্চ মর্যাদা সম্পন্ন আসনে বসাছে, মানে প্রেমিকা সব আর সে নিজে হলো ফৈন্নি, সে কিছুই না। তো আমরা আসলে এই ধরনের প্রেমের কথাবার্তা শুনলে বুঝে যাবো এটা নিশ্চয়ই জন ডানি লিখছে। এবং
জন ডানের আরো কিছু শিষ্যকে আমরা দেখবো যারাও এই ধরনের মেটাফিজিক্যাল কবিতার ভিতরে তারা লিখছে। হুম, এখন আমরা আসবো ভ্যালিডিকশন ফরবিডিং মোর্নিং। মোর্নিং মানে কি? মোর্ন মানে কি? কান্নাকাটি করা, তাই না? কান্নাকাটি করা। ফরবিড মানে হচ্ছে যে তোমার হচ্ছে যে নিষেধ করা। তো এটা কেন হইলো? তো কবি গেছে তোমার এক জায়গায় তোমার হচ্ছে যে বেড়াইতে, হ্যাঁ। তো বেড়ানোর পরে তো এখন সে ফ্রান্সে গেছিল। ফ্রান্সে যাওয়ার পরে তার ওয়াইফ তোমার তার শোকে খুবই অসুস্থ হয়ে গেছে। তো সে যে তার স্ত্রীকে সে লিখলো যে আমরা যে আলাদা হয়েছে কিছুদিন, এটাকে এত শোকবহ করে তোলার তো আসলে কিছু নাই, এটা আমাদের আনন্দটাকে অপবিত্র করে দিবে। সে বলছে আমাদের প্রেম তো এত খাঁটি যে আমি শুধু ফ্রান্সে আসছি একটু এখানের জন্য, এর মধ্যে যদি তুমি যদি এত কাতর হয়ে যাও তাহলে তো আমাদের এটা তো আমাদের প্রেমের অবমাননা হয়। আমরা কি এত এত ঠুনকা নাকি আমাদের প্রেম? তো আমরা যেখানে যাই স্বামী বিদাস, বলতে স্বামী বিদাস, স্বামী বিদাস হলে এ ধরনের নানা প্রবলেম হয় আমরা জানি। তো সে বলছে আমরা যেখানে যাই আমাদের ভালোবাসার মধ্যে কোনো রকম ফাটল তৈরি হবে না। তো সে নিষেধ করছে তুমি এভাবে যদি তুমি আবেগে যদি এরকম কান্নাকাটি করো তাহলে আমি তো এখান থেকে তো এটা সহ্য করতে পারবো না, তাই না? তো এই কবিতার একটা লাইন সে বলছে, ইফ দে বি ট্রু দ্যাট ট্রু সো অ্যাজ স্টিভ টুইন compasses are two, the eye soul the fixed root makes no show to move but doth if the other do। মানে সে বুঝাইতেছে যে তোমার হচ্ছে যে কম্পাসের মধ্যে যে কাটা যে আবর্তিত হয়, সো আমরা দুজন সেরকম, মানে আমাদেরকে কোন রকম ভাবে আহ আলাদা করা যাবে না, আমরা সবসময় একসাথে আছি। তো এরকম তোমরা এখানে টিপস, তুমি যখন এরকম প্রেমের লাইন টেন দেখবা বুঝবা যে এটা জন ডানি লিখছে, অথবা জন ডানের সমসাময়িক কিছু মেটাফিজিক্যাল পোয়েট্রি যাদের লেখা দেখবে সিমিলার টাইপের। তো এই কবিতাটার বিষয়বস্তু আসলে তুমি যেখানে যাও মানে দূরত্ব যতই হোক কাছে থাকুন। সো এরপরে আমরা জন ডানের যে কবিতা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে টুইকনাম গার্ডেন। তো এই টুইকনাম গার্ডেন এখানে কবিকে দেখা যাচ্ছে সে তোমার যে মানে সে যদিও পুরুষ কিন্তু নারীর মন বুঝতে পারতো, মানে এটা একটা অদ্ভুত ব্যাপার, তাই না? কারণ আমরা জানি যে তোমার সেই প্রাচীনকাল থেকে মহাসাধকরা এত বড় বড় বিজ্ঞানীরা ওরা কিন্তু মেয়েদের মন কিন্তু বুঝতে পারে নাই। আমরা জন ডানকে দেখতে পাচ্ছি সে কিন্তু নারীর মনও বুঝতে পারতো, এবং নারী প্রেমের সে খুব গুরুত্বপূর্ণ একটা দিক এখানে ফুটে তুলছে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে নারীর মন, রাইট, গার্ডেন বিষয়বস্তু। তো এই কবিতাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ দ্য ক্যানোনাইজেশন, এই কবিতাটা এটা মানে প্রচন্ড রকম একটা প্রেমের কবিতা। সো কবি সে তার প্রেমিকাকে খুব নিরিবিলি একান্তে সে ভালোবাসতে চায়। তো সে সবাইকে বলে যে তোমরা তোমাদের এইসব বিসিএস, তোমাদের কোচিং মোচিং এইসব ব্যাংক ট্যাঙ্ক চাকরি বাকরি এগুলো নিয়ে তোমরা থাকো, আমি একটু নিরিবিলিতে প্রেম করতে চাই। তোমরা এইসব বিসিএস মিসিএস এগুলো নিয়ে তোমরা যা করার করো গা, এগুলা আমি এগুলাতে নাই, আমি শুধু একটু প্রেম করতে চাই, আমি নীরবে আমার প্রেমিকাকে ভালোবাসতে চাই। তো কবিকে বলে তোমরা আমাকে এই জন্য যা খুশি তাই বলো, আমার এখানের মধ্যে কিচ্ছু আসা যায় না, আমরা হচ্ছে খুব অবিচ্ছেদ্য বন্ধনে বাধা। সো আমাদেরকে একটু ভালোবাসতে দাও নিরিবিলি প্লেসে। সো প্রথম যে লাইনটা, ফর গডস সেক হোল্ড ইউ টাং লেট মি লাভ, তো এই লাইনটাকে আবার আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর উনি কিন্তু তোমার জন ডানের দা ক্যানোনাইজেশন কবিতার এই লাইনটাকে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাংলায় অনুবাদ করেছিল, দোহাই তোদের একটুকু চুপ কর ভালোবাসিবারে দে আমারে অবসর। তো এখান থেকে তোমার এটা শেষের কবিতার একটা লাইন যেখানে নায়ক অমিত এই কথাটা বলে। অলরেডি প্রশ্নটা চলে আসছে, তবে এই প্রশ্নটা আরো বিভিন্ন রকম আসতে পারে। যেমন 42 বিসিএস আসছিল যে এই লাইনটা, যে জন ডানের এই কবিতা এই লাইনটা কোন নোবেলে ইউজ করা হয়েছে, কোন নোবেলের মধ্যে ব্যবহার করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতাতে ব্যবহার করা হয়েছে। সো এটা কিন্তু এখনো আসতে পারে, এইভাবে আসতে পারে যে এই কবিতাটা কে বলছে, মানে এই লাইনটা কে বলছে। তো শেষের কবিতা এই উপন্যাসের নায়ক অমিত এই লাইনটা কয়েকবার বলছে এটা, হ্যাঁ। তো আসতে পারে যে এই লাইনটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। তো কবিতার নাম হচ্ছে দা ক্যানোনাইজেশন, আর কবি হচ্ছে জন ডান। তো তুমি যখন পড়বা একটা জিনিসকে যত রকম ভাবে প্রশ্ন আসতে পারে সব রকম ভাবে তুমি চিন্তা করবা, তাহলে যেটা হবে তখন তোমার যে তোমার ব্রেনের মধ্যে ওয়ারিংটা ভালো হবে। তো যেমনি প্রশ্ন করবে করেও তুমি অ্যান্সার দিতে পারবা। আসো আমাদের এরপরে যে কবিতাটা নিয়ে কথা বলবো। তো এখানে আসলে কবি তোমার মেয়েদের নিয়ে খুবই সে ক্ষুব্ধ হয়েছে। তো সে গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার,
এখানে কবি বলতে চাইছে যে তুমি আসলে সারা জীবন যদি অন্বেষণ যদি করো, তাহলে তুমি খুব সৎ কোন রমণী তুমি সন্ধান খুঁজে পাবে না। যদি খুঁজে পাও, তার মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে, কিছুটা ত্রুটি তার মধ্যে তুমি খুঁজে পাও। মানে খুব বিশ্বস্ত সে, খুঁজে পাচ্ছে না। মানে যথেষ্ট তাকে একটা ক্ষুব্ধ হতে দেখি, মনে হচ্ছে অনেক টাকা টাকা খেয়ে ফেলছে অলরেডি সে। নাহলে পরে যে লোক এত প্রেমের কথা বলে হুটহাট করে সে এই জাতীয় কথাবার্তা কেন বলবে? খুব সম্ভবত দু একটা টাকা খাই ফেলছে সে। সো গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার। এখানে মূলত সে যে নারীর মনের যে একটা দ্বৈত সত্তা, হ্যাঁ, একটা অবিশ্বস্ত একটা ভাব, এটা। এবং কবি এটা বলছে যে তোমার হচ্ছে যে প্রেমিক যদি অনুপস্থিত থাকে, তাহলে সে যে কোনো অন্যজনকে সবসময় তার প্রেমটা বিলিয়ে দিতে পারে। এবং সে সবসময় বলছে যে প্রেমিকের প্রতি বিশ্বস্ত থাকলেও পরবর্তীতে যে কোনো সময় মনের কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। বোঝা যাচ্ছে কবির মনটা আসলে খুব খারাপ। এই কথাগুলো শুনে ছেলেদেরও অনেক মন খারাপ হয়ে গেল। জাহিদেরও মন খারাপ না? ওকে, আমাদেরও মন খারাপ হয়েছে কথাগুলো শুনে। তো এর পরের যেই তো আমরা এখন জন ডানকে আস্তে আস্তে দেখতে পাবো সে যথেষ্ট রকমের ছেঁকা টাকা মনে খাইছে। এবং তার এখন সে বলতেছে ব্যাটার মাই হার্ট। ব্যাটার মাই হার্ট মানে কি? কে আমারে মারেলা। এটা মানে হচ্ছে কি আমার মারেলা। তো এখন সে ঈশ্বরকে বলতেছে যে ঈশ্বর, আপনি আমাকে মারেলান, আপনি আমাকে আঘাত করেন, হ্যাঁ, আপনি আমাকে পাপ পঙ্কিলতা থেকে মুক্তি দেন, আপনি আমাকে। তো ঈশ্বরের স্পর্শে সে সব অশুভ দিক সে ভুলে যেতে চাচ্ছে। হ্যাঁ, ঈশ্বরকে বলতেছে আপনি আমাকে মারেলান। এবং সে বুঝতেছে যে শয়তান তার হৃদয়টা দখল করছে। এখন শয়তানের তরফ থেকে মুক্তি পাইতে হলে ঈশ্বরের নিকট তাকে এখন ফিরে যাইতে হবে। ঈশ্বর যেন তার হৃদয়কে ভেঙে চুরে একদম চুরমার করে নতুন করে আবার যাতে সে, ঈশ্বর যাতে এটা গড়ে তোলে, এবং সেই হৃদয় দখল যেন ঈশ্বরের হয়। হ্যাঁ, ছেড়া খাওয়ার পর আসলে মানুষের মধ্যে যে একটা চেঞ্জ আসে আর কি, ওটা আমরা জন ডানের মধ্যে দেখতে পাচ্ছি। তো এরপরে যেই কবিতা এখন আমরা দেখবো আস্তে আস্তে তার মধ্যে একটা হতাশাগ্রস্ত ভাব, ডেথ বি নট প্রাউড। তো এখানে এসে একটা কথা বলছো যে মৃত্যু, তুমি আসলে এত নিজেকে নিয়ে গর্ব করার কিছু নাই। হুম, মৃত্যুকে সে বলছে তুমি অনন্ত জীবনকে ধ্বংস করতে পারবে না। মৃত্যু হচ্ছে একটা স্বল্পকালীন কবগৃহের নিদ্রা, হ্যাঁ, এরপরে তো অনন্ত স্বর্গীয় জীবন আছে। তুমি বলছো যে মৃত্যুটা এটা কেমন, এটা জাস্ট আমাদের শরীর থেকে আত্মাটার মুক্তি। হুম, এটা মৃত্যুকে সে এত বলছো, তুমি নিজেকে এত প্রাউড ফিল করার কিছু নাই। হ্যাঁ, যে সে বলছে আত্মাটা শুধুমাত্র একটা খোলস বদলায় এবং দেহটা পড়ে থাকে, এরপরে আমার তো আবার নতুন একটা জীবন শুরু হবে। তো তুমি আসলে এত মানে পার্ট নেওয়ার কিছু নাই। মৃত্যুকে এটা বলতেছে আর কি সে। মৃত্যু মাঝে মধ্যে খুব একটা পার্ট নিতে চায় কবির সাথে। এরপরে যে কবিতাটা তার সেটা হচ্ছে দ্য গুড মোরো। তো এটা হচ্ছে একটা ভৌতিক প্রেমের কবিতা, অশরীরী প্রেমের একটা কবিতা। এবং এখানের মধ্যে মূলত সে তোমার হচ্ছে যে কবি তুলনা করতে চাইছে যে এই কবিতার দুটো অংশ। প্রথম একটা পার্ট, এটা একটা কথোপকথন সুলভ কবিতা। এবং দ্বিতীয় আরেকটা পার্ট কৈশোরকালের যে অবুঝ ভালোবাসা, যেটা মাতৃস্তন পানরত শিশুর মতো, অথবা তোমার সে এখানে একটা ইফেসাস রাজ্য তুলনা করছে যে এখানে বুহাই গোমন্ত সাত ভাইয়ের মতো। হ্যাঁ, এবং এটা দ্বিতীয় অংশের মধ্যে সে তোমার খুব পরিপক্ক যে ভালোবাসাকে সে স্বাগত জানাইছে, যে ভালোবাসা একদম ত্রুটিহীন, হ্যাঁ, মৃত্যুর পরেও যে ভালোবাসা অমর থাকবে, হ্যাঁ, যে ভালোবাসা একদম স্বর্গ থেকে আসে, সেই ধরনের ভালোবাসার কথা সে গুড মরতে বলছে। সে বলছে ফর লাভ, অল লাভ অফ আদার সাইডস কন্ট্রোলস এন্ড মেক্স ওয়ান লিটল রুম এন্ড এভরিওয়ার। সো দা বোঝা যাচ্ছে গুড মরতে সে অত্যন্ত বেশি আবেগে উদ্বেল হয়ে গেছে। আরো লাইনে আছে, if our two loves be one or though, and I left so alike that none do slacken, none can die. সো আমরা এরকম এখান থেকে তার কোটেশন গুলো যদি নেই, সো দ্য সান রাইজিং থেকে লাভ অল লাইক, এটা মনে রাখতে হবে। সে সবকিছু আর আমি হচ্ছে ফোন নি, এটা হচ্ছে তাও দা সান রাইজিং থেকে। আর ফর গড সেক, দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসার দিয়ে আমরা অবসর, এটা হচ্ছে দা ক্যানোনাইজেশন থেকে। তো আমরা এখন চলে আসবো তার পরের যে সাহিত্যিক, তার নাম হচ্ছে বেন জনসন। আচ্ছা, আমরা একটু জন ডানকে একটু রিভিশন দিয়ে আসি। তো যেহেতু অনেক গুরুত্বপূর্ণ লেখাজোখা সে লিখছে। তো ডান লিখছে দ্য গুড মোরো, তারপরে টুইকনাম গার্ডেন, দ্য সান রাইজিং, দ্য ক্যানোনাইজেশন এবং ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং। হ্যাঁ, তো সে এখানে দ্য সান রাইজিং মধ্যে সূর্যের সাথে বলতে তুমি এসে ডিস্টার্ব করো না আমাদেরকে। হ্যাঁ, সে
ভ্যালিডেশন ফরবিডিং মর্নিং এর মধ্যে সে তার স্ত্রীকে বলছে যে আমাদের তুমি কান্নাকাটি করো না, আমাদের যে প্রেম এটা আমি একটু কয়দিনের জন্য ঘুরতে আসছি, আমাদের প্রেম কি এখানে এভাবে কি ভেঙে পড়বে নাকি। তো এখানে অনেকগুলো প্রেমের লাইন আছে তার। টুইকটন গার্ডেন দ্য ক্যানোনাইজেশন, যেখানে মধ্যে বলেছিলাম আমরা ফর গড সেক হোল্ড ইউর টাং, লাইনটা খুব ইম্পর্টেন্ট। তারপর গোয়েন ক্যাচ এ ফলিং স্টার, এখানে সে নারীদের উপরে খুব খ্যাপা বোঝা যাচ্ছে, সে সে বলতেছে যে আহ, তার সাথে অনেক এরকম বিট্রে করছে, সে যথেষ্ট খেপে গেছে এবং খেপে গিয়ে সে এখন ঈশ্বরকে বলতেছে আপনি আমাকে আমাদেরকে মারালান, আমাকে মারালান, বেটার মাই হার্ট, আমার হৃদয়কে আপনি পঙ্কিলতা মুক্ত করে ফেলেন। তো ডেথ বি নট প্রাউড, এখানে বলছে মৃত্যু তুমি এত আসলে প্রাউড হওয়ার কিছু নাই, তুমি অত পাওয়ারফুল কিছু না। গুড মোরো, এটাও খুব যথেষ্ট প্রেমের কবিতা, এখানে অনেকগুলো প্রেমের লাইন আছে। সো এই হচ্ছে যে আমাদের প্রেমের কবি জন ডান। আমরা চলে যাব বেন জনসন। তো বেন জনসন তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ রিয়ালিস্টিক কমেডি। লোকটা চেহারা দেখতে তো কিছুটা কমেডি কমেডি মনে হয়, তাই না? তবে তার চেহারাটা কমেডিয়ান মতো মনে হইলো, সে কিন্তু যে হিউমার গুলো সে ক্রিয়েট করছে এগুলো খুব ইতিহাস বিখ্যাত হিউমার। এখন 1616 সালে তোমার দুটো ঘটনা ঘটছে। একটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার মারা গিয়েছেন, আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে জনসনকে রাজকবি হিসেবে তোমার ঘোষণা করা হয়েছে। তা রাজকবি মানে যারা তোমার যেরকম খুব চরম, যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় এবং তারা রাজার কাছ থেকে তারা যত সমাদর পায়, হ্যাঁ, পোয়েট অফ কোর্ট। তো জনসন এই ওই বছরই পোয়েট লরিয়েট উপাধি পান। কমেডি অফ হিউমার জিনিসটা কি, মধ্যযুগে যখন চিকিৎসা বিজ্ঞান অতটা ডেভেলপ হয় নাই, তো তখন বিশ্বাস করতো মানুষের বডিতে চারটা লিকুইড আছে, চারটা হিউমার আছে। কি কি? ফ্লেম, ব্লাড, ইয়েলো বাইল এবং ব্ল্যাক বাইল। ফ্লেম মানে হচ্ছে যে তোমার কফ, রক্ত। তারপর হচ্ছে যে হলুদ পিত্ত এবং কালো পিত্ত। তো বলা হচ্ছে এগুলোর মধ্যে যদি কোনো রকম ইমব্যালেন্স হইতো তখন মানুষজন হচ্ছে অসুস্থ হয়ে যায়। যেমন কালার যদি দেখা যায় যে ব্ল্যাক বাইল বেড়ে গেছে, তখন দেখা যাচ্ছে সে খুব হতাশ হয়ে গেছে, মেলানকোলিক, হতাশ হয়ে গেল। আর কারো যদি ইয়েলো বাইল বেড়ে যায় বডিতে, তখন সে যথেষ্ট ইল টেম্পার্ড হয়ে যায়, মানে কিছু বললেই সে চেতে যায়। ফ্লেম বেড়ে গেলে তখন হচ্ছে এক্সেসিভলি সে কাম হয়ে যায়। তো তখন তোমার তাদের যে বিশ্বাস ছিল যে বডিতে এখানের মধ্যে এগুলা হচ্ছে যে প্রপারলি ব্যালেন্স থাকা দরকার, এই চারটা লিকুইডের মধ্যে যদি কোনো রকম ব্যালেন্স হয়ে যায় তখন মানুষের মধ্যে এরকম পাগলামি টাগলামি শুরু হয় আর কি, এটা একটা বিশ্বাস ছিল। সো বেন জনসনের তার যে কমেডি অফ হিউমার, এই হিউমারটা মূলত মেডিকেল থিওরির সাথে রিলেটেড। সো কি এর সাথে রিলেটেড? মেডিকেল থিওরি। আমরা এই লাইনটা মনে রাখবো, মেডিকেল থিওরির সাথে রিলেটেড। তো তোমরা যারা ফেসবুক আমাদের সাথে জয়েন করছো এবং তোমরা যারা আসলে লাইভ ক্লাস জয়েন করতেছো, আজকে ক্লাসের শেষে একটা কাউট চ্যাম্পিয়নশিপ হবে, যথারীতি কাউট চ্যাম্পিয়নশিপে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনের জন্য রয়েছে পিটিও সৌজন্যে পরিবেশ বন্ধু গাছ। তো আমরা আসি যে বেন জনসন তার প্রথম যে নাটক, সে নাটক নাম হচ্ছে দ্য ক্রেজিস অল্টার্ড। তো এটার মধ্যে বলা হয় যে তার খুব মৌলিক কোনো কিছু না, সে অন্য দুটো নাটক থেকে সে কিছুটা কাট পেস্ট করে এটা তোমার জোড়া লাগাই দিচ্ছে, কিন্তু এটা তার ফার্স্ট প্লে। আমরা জনসনের সবচেয়ে উল্লেখযোগ্য যে সাহিত্যকর্ম, তার যে তোমার যার নাম প্রথম, যার নাম আমরা বলবো সেটা হলো দ্য সাইলেন্ট উইমেন, ভলপনি এবং এভরি ম্যান ইন হিজ হিউমার। এগুলাই কিন্তু ওনার হচ্ছে যে সবচেয়ে বিখ্যাত কাজ না, আরো কিছু বিখ্যাত কাজ আছে, আমরা একটা একটা করে দেখবো। তাহলে প্রথম তিনটার নাম মনে রাখি, দ্য সাইলেন্ট উইমেন, ভলপনি এবং এভরি ম্যান ইন হিজ হিউমার। এটা মনে আমরা নাম দেখলেই মনে রাখতে পারবো যে হিউমার শব্দটা যেহেতু আছে, তো এটা তো বেন জনসন ছাড়া এটা আর কি হবে, তাই না? আহ এই ভল্পনি এই নাটকের যে আমার যে বিষয়বস্তু সেটা হচ্ছে এরকম, ভল্পনি ছিল মূলত সে তার কোনো বাচ্চা কাচ্চা ছিল না এবং সে ছিল যথেষ্ট রকমের বয়স্ক, কিন্তু আহ সে ছিল প্রচন্ড তোমার হচ্ছে যে লোভী এবং সে ছিল প্রচন্ড রকমের ধূর্ত, মানে চালাক আর কি। সে অন্য লোকদের এরকম এক্সপ্লয়েট করতে চাইতো সে। তো এখন আহ তার তো কোনো উত্তরাধিকারী নাই, তার কোনো বাচ্চা কাচ্চা নাই, তো সে মারা গেলে সো তার যে ধন সম্পদ এগুলার মালিক কি হবে। তো সে ঘোষণা করলো যে সে একটা তার সম্পত্তি উইল করে দিয়ে যাবে, কিন্তু তাকে কিন্তু খুশি করতে হবে। তো এখন তার আশেপাশে যারা ছিল, ভলতোরে, করভিনো, করবাচ্চিও, এই দেখো ওরা কি করতেছে, এই দেখো ও একদম
মানে একদম মাথা গুজে ভল্পনীকে খুশি করতে চাইতেছে। এই দেখো একদম মানে বসকে বলতেছে, বস আপনাকে একদম মানে সব আপনাকে দিয়ে দিব, এই যে একজন আসতেছে এখান দিয়ে একদম বসকে কি সব দিয়ে দিবে। ওরা বসকে খুশি করতে চাচ্ছে, মানে সবাই যাচ্ছে বসকে খুশি করে কিভাবে বসের সম্পদ গুলা কিভাবে তারা নিবে। তো এখন এখানে আমরা আরো একটা জিনিস দেখতে পাবো, এখানে তোমার করভিনো করভিনো তার বউকে দিয়ে দিছে। বস আপনি হচ্ছে যে আমার আমার তো আসলে দেওয়ার মতো কিছু নাই, তো আপনি একটা কাজ করেন, ওর বোন নাম ছিল সিলিয়া। তো আপনি আমার বউকেই নিয়ে যান, আমার তো এই বউ একটা বই আছে, আর কিছু নাই, এটাই নিয়ে যান। তো আমরা এখন দেখা যায় তারা আসলে সম্পদের জন্য কতটুকু মানে লোভার্ত হয়ে যায় না। তোমার একবার তোমার কয়েকজন দেশের খুব ধনী ব্যক্তি আর কি, ওরা তোমার হচ্ছে যে মানে বিমানে করে ভ্রমণে যাচ্ছে। তো ওখানে একটা ছিল তোমার সুইস নাগরিক, তারপর এখানে ছিল একজন তোমার সাউথ আফ্রিকার একজন নাগরিক ছিল, আরেকজন ছিল তোমার বাঙালি। হ্যাঁ, তো এখন ওরা ওদের সম্পত্তির বড়াই করতেছে আর কি। হ্যাঁ, তো সুইস নাগরিক ও তো ওর দেশের রোলেক্স ঘড়ি বানানো হয়, তো সে কি করেছে জানালা দিয়ে ওর রোলেক্স ঘড়িটা ফালাই দিছে। সে কই বলছে আপনি রোলেক্স ঘড়ি ফালাই দিলেন? আরে এগুলো আমাদের দেশে অনেক পাওয়া যায়, এগুলো কোনো ব্যাপার নাকি। এখন সাউথ আফ্রিকান যেটা ও কি করবো, ওদের দেশে তো প্রচুর ডায়মন্ডের জিনিসপত্র, তো ওর হাতে ছিল তোমার একদম ডায়মন্ডের একটা ব্রেসলেট ছিল, ওইটা সে ফালালে দিছে তোমার জানলা দিয়ে। সে আরে এটা আপনি এটা কি করলেন, আপনার ব্রেসলেটটা এত ডায়মন্ডের এটা ফেলে দিলেন? আরে এগুলো আমাদের দেশে অনেক পাওয়া যায়। বাঙালি ও তো কি ফেলবে আর, ও বউ ছিল, বউটাকে ফালাই দিছে। হাই হাই তুমি এটা কি করলা? আর আমাদের দেশে এগুলো অনেক পাওয়া যায়। তো এখন এখানেও এই করভিনোকে আমরা দেখতে পাচ্ছি সেই রোলে সে বল্পনিকে তার বউকে দিয়ে দিচ্ছে, যদিও খুব খারাপ কাজ। আমরা এরপরে চলে আসবো বেন জনসনের মাস্টারপিস একটা ওয়ার্ক, যার নাম হচ্ছে যে বার্থোলোমিও ফেয়ার। এটা ওনার অত্যন্ত বিখ্যাত একটা কাজ। সো আমরা যদি বেন জনসন থেকে দুটো বিখ্যাত নাটক মনে রাখতে বলা হয়, আমরা হচ্ছে ভলপনি এবং তোমার বার্থোলোমিও ফেয়ার, এই দুটো মনে রাখবো। অলরেডি ভলপনি তোমার সাথীর বিশেষে চলে আসছে একবার, সো বার্থোলোমিও ফেয়ার আসতে পারে। এখন ভলপনি চলে আসলে কিন্তু একদম শেষ না, যেটা আসতে পারে, যেটা কোন ধরনের সাহিত্যকর্ম, এটা নোবেল নাকি এটা হচ্ছে যে নাটক নাকি কবিতা এরকম আসতে পারে। এটা একটা কমেডি নাটক, এটা একটা প্লে। আসতে পারে বার্থোলোমিও ফেয়ার, এটা কি জিনিস, হ্যাঁ এটা কি কবিতা না নাটক না নোবেল? সো এটা কিন্তু নাটক। মানে একবার পরীক্ষা আসলেও আরো পরীক্ষায় আসতে পারে। সো তার আরো একটা কমেডি, কমেডির নাম হচ্ছে দ্য অ্যালকেমিস্ট। সো দ্য অ্যালকেমিস্ট এই কমেডিটা আমরা কিন্তু বেন জনসনের নামে দেখলেও আমরা আরেকটা অ্যালকেমিস্টকে আমরা চিনি। সেটা একটা নোবেল। আমরা নোবেলটা কিন্তু চিনি, এবং নোবেলটা কিন্তু আমরা অনেক পড়ছি। নোবেলটা বলতো কে লিখছে? রাইট, পাওলো কোয়েলো। সো পাওলো কোয়েলোর যে অ্যালকেমিস্ট এটা একটা নোবেল, আর বেন জনসনের যে অ্যালকেমিস্ট এটা একটা ড্রামা, এটা কমেডি, কমেডি ড্রামা। আমরা আলাদা করে মনে রাখতে হবে যে কোনটা কি, দিস কমেডি এবং দিস নোভেল। তো বেন জনসন লোকটা বোঝা যাচ্ছে খুব যথেষ্ট রসিক ছিল। সে বলছে উইমেন দ্য মোর কিউরিয়াস ইজ অ্যাবাউট হার ফেস ইজ কমনলি দ্য মোর কেয়ারলেস অ্যাবাউট হার হাউস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভদ্র মহিলা ওনার ফেস নিয়ে খুবই তোমার হচ্ছে চিন্তিত। পিছনে ওনার হচ্ছে বাসা টাসা নিয়ে খুব একটা মনে হয় চিন্তিত না। অনেকের ফেভারিট ক্যারেক্টার তোমাদের জান্নাতুল সিকদার, সাবু আপু ওর খুব ফেভারিট, বোঝা যাচ্ছে। যাই হোক, এটা বেন জনসনের ডায়লগ। তো আমরা এখন জনসনের কাছ থেকে আমরা চলে আসবো জন ওয়েবস্টারের কাছে। তো জন ওয়েবস্টার থেকে আমাদের অল্প একটু পড়া লাগবে। তার মূলত বিখ্যাত তোমার হচ্ছে যে দুটো মাত্র নাটকের নাম পড়লে আমাদের ওয়েবস্টার থেকে আর তেমন কিছু পড়া লাগবে না। তো ওয়েবস্টার যেটা বলছে, সে উইলিয়াম শেক্সপিয়ারের মৃত্যুর পরে সে নিজেকে শেক্সপিয়ারের উত্তরাধিকার ঘোষণা করছে গ্লোব থিয়েটারে। তোমরা জানো যে উইলিয়াম শেক্সপিয়ার তার নাটক ম্যাক্সিমাম মঞ্চস্থ হয়েছে, ম্যাক্সিমাম না সবগুলা গ্লোব থিয়েটারে মঞ্চস্থ হয়েছে। তো ড্রামার প্লে আলাদা কিছু না, যখন মঞ্চে যখন মন চাইতে তখন সেটা প্লে হয়ে যায়। তো এখন আসো আমরা জন ওয়েবস্টারের তার দুটো মাত্র রচনার আমরা নাম জানলে হবে। তোমার একটা হচ্ছে দ্য হোয়াইট ডেভিল, একটা ডাচেস অফ মালফি। এটার সাথে এটা আলাদা করে মনে রাখবো, দ্য ডেভিলস ল কেস। সো দ্য হোয়াইট ডেভিল ওনার একটা রিভেঞ্জ প্লে,
তারপরে সো আমরা ওনার এখান থেকে আহ যে কয়টা মনে রাখবো, প্রথমটা হচ্ছে ডাচেস অফ মালফি, এটা। তারপর হচ্ছে দ্য ডেভিলস লকেস, এবং থার্ড হচ্ছে দ্য হোয়াইট ডেভিল। দেখো ডেভিল আছে, এখানেও ডেভিল আছে, তাহলে ডেভিল দুটো মনে রাখতে হবে। ডেভিল দুটো হচ্ছে তোমার জন ওয়েবস্টারের সাথে রিলেটেড। তারপরে তোমার হচ্ছে যে ডাচেস অফ মালফি, এটাকে আমরা একটা আলাদা করে মনে রাখা লাগবে। তো এই তিনটা তোমার হচ্ছে যে নাটকের নাম মনে রাখলেই তোমার জন ওয়েবস্টার শেষ। জাস্ট এই তিনটা নাম মনে রাখবা। ডাচেস অফ মালফি থেকে এখানে তোমার আলাদা করে শুধুমাত্র তোমার এখানে মূলত যে কাহিনীটা ছিল এখানে, সো একজন ডাচেস, যে এই মহিলাকে দেখা যাচ্ছে, মহিলা কিন্তু তোমার সে হচ্ছে যে খুব বিউটিফুল এবং ইয়াং উইডো, অল্প বয়স্ক, তার হাজবেন্ড মারা গেছে। তো উনি যখন এক ভদ্রলোকের প্রেমে পড়লো, ভদ্রলোকের নাম ছিল তোমার হচ্ছে যে অ্যান্টোনিও, তার প্রেমে যখন পড়লো তখন তার ভাইয়েরা এই জিনিসটা হচ্ছে যে পছন্দ করে নাই। তো এখানে তোমার তিনজন ক্যারেক্টার, তার যে দুই ভাই, তাদের নামটা জানা লাগবে তোমাদেরকে। তো এখানে মধ্যে তোর তিনটা ক্যারেক্টারের নাম আমরা জানবো। একটা হচ্ছে যে ডাচেস তো আছেই, তো তার দুই ভাই ফার্ডিনান্ড এবং কার্ডিনাল, এই দুজনের নাম জানবো। এবং তার এই দুই ভাই যাকে নিয়ে করছিল গুপ্তচর হিসেবে, তার নাম হলো বসোলা। সো আমাদের ডাচেস অফ মালফি এই নাটকের এখান থেকে আমরা, তো ডাচেস তো ওই মহিলাকে দেখা যাচ্ছে, সে ডাচেস। তারপরে তার দুই ভাই ফার্ডিনান্ড এবং কার্ডিনাল, এবং এখানের মধ্যে ফার্ডিনান্ড এবং কার্ডিনাল যে ওকে স্পাই করার জন্য, মানে ওকে ফলো করার জন্য যাকে নিয়োগ দিছিল, গোয়েন্দা, গোয়েন্দা নাম হচ্ছে বসোলা। হ্যাঁ, তো এই এদের নামটা একটা আমাদের জানা লাগবে। বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে যে ডাচেস অফ মালফি এই নাটকের নিচের কোনটি নাটকের একটা ক্যারেক্টার। হ্যাঁ, আসতে পারে তোমার হচ্ছে যে এখানে ডাচেস অফ মালফি এই নাটকের মধ্যে ফার্ডিনান্ডের সাথে ডাচেসের সম্পর্ক কি ছিল, হ্যাঁ, ওনার ওর ভাই ছিল। সো এইভাবে তোমার হচ্ছে যে বিভিন্ন রকম ভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে। আমরা চলে আসবো একটু ক্যারোলিন এইজে। তো আমরা মূলত এর আগে যে রাজার আমলে পড়াশোনা করলাম এতক্ষণ, রাজাটার নাম কি ছিল? তার নাম ছিল, কি নাম ছিল ল্যাটিন? জ্যাকব। হুম, আমরা এখন কিং জেমস। তো সে এখন তোমার ভালোই ভালোই পিউরিটানদের পার করে দিল। 1620 থেকে পিউরিটান আন্দোলন শুরু হয়েছে, ভালো ভালো সে ওর দিনটা পার করছে। এখন আমরা দেখবো এখন যে রাজাটা ক্ষমতা আসছে সে কিন্তু তোমার কিং জেমসের মতো এতটা ভাগ্যবান না। ওর আমলে তোমার বিদ্রোহটা মানে ঝামেলা কিন্তু আগে থেকে শুরু হয়েছে, জেমসের আমল থেকে শুরু হয়েছে। কিন্তু এটা তোমার এটা একদম সংগঠিত যে আন্দোলনে যে রূপ দেয় এবং রাজনৈতিক আন্দোলনের রূপ দেয়, সেটা হচ্ছে এখন যে রাজার নাম আমরা জানবো, এই রাজা কিং চার্লস। মানে দেখলেই লোকটারে কেমন মনে হয়, একটা নিষ্পাপ নিষ্পাপ ভাব, এই ছোট ছোট এখানে দাঁড়িয়ে আছে, এখানের মধ্যে একটা নিষ্পাপ ভাব লোকটার মধ্যে। লোকটা খুব একটা সুবিধা করতে পারে নাই। হ্যাঁ, খুব বেশি দিন আসলে সে রাজত্ব করতে পারে না। এই যেখানে দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে তোমার এখানে এই চিত্র দেখা যাচ্ছে এখানের মধ্যে, এই যে কিং চার্লসের মাথা কেটে ফেলতে। তো মধ্যযুগে তখনকার সময় যেটা ছিল, বিহেড করা হতো, মানে মাথা কেটে ফেলা দেওয়া হইতো। তো তার তো করুণ পরিণতি। তো এই আন্দোলনটা মূলত পিউরিটান যারা ছিল তাদের নেতৃত্বেই হয়, এবং তারা এরকম রাজতন্ত্রের বিরুদ্ধে চলে যায়। তারা বলে যে এরকম জনগণের ক্ষমতা জনগণকে ফিরে দিতে হবে এবং গণতন্ত্র শুরু হবে। তো এই কিং চার্লসের আমলে যারা কবি যারা ছিল, তো কিং চার্লসের নাম অনুসারে এই গানটাকে বলা হয় ক্যারোলিন এজ, 1625 থেকে 1649। আমরা দেখবো এখানের মধ্যে কিং চার্লসের আমলে, মানে তোমার ক্যারোলিন এজে যারা খুব বিখ্যাত তাদের কয়েকজনের লেখাজোখা পড়ি। আমরা শুধু বিখ্যাত লোকজনের লেখাজোখাই জানবো: রবার্ট হেরিক, থমাস ক্যারিও, জন সাকলিং এবং রিচার্ড লাভলেস। এছাড়া আরো কয়েকজন নাম আমরা দেখবো। তো এদেরকে বলা হয় ক্যাভালিয়ার পোয়েট। ক্যাভালিয়ার পোয়েটটা কি? তো আমরা যেটা বলছিলাম যে জেমসের আমল থেকে ঝামেলাটা শুরু হয়েছে। তো এখন তোমার চার্লসের আমলে যখন সেই ঝামেলাটা মারাত্মক আকার ধারণ করলো, তো চার্লস ওয়ানের সাপোর্টার কিছু কবি ছিল। সো এই কিং চার্লস ওয়ানের যে সাপোর্টার, সো তারা কি করলো, তারা হচ্ছে যে তোমার তাদেরকে বলা হয়তো রয়্যালিস্ট, মানে তারা হচ্ছে যে রাজার সমর্থক। তো তাদের কাব্যের স্টাইল ছিল লাইট ইন স্টাইল, সেকুলার ইন সাবজেক্ট, এবং তাদেরকে তাদের যে নীতি যেটা ছিল সেটা ছিল যে কার্পেডিয়াম। তো কার্পেডিয়াম শব্দের অর্থ আসলে কি? কার্পেডিয়াম শব্দের অর্থ হচ্ছে যে তুমি কালকে কিভাবে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, তো এখন যেভাবে আছো ওইটা নিয়ে চিন্তা করো। এই কবিদের মনোভাব ছিল যে প্রেজেন্টকে নিয়ে আমাদেরকে
বেঁচে থাকতে হবে খুব বেশি, তুমি ভবিষ্যতের, হ্যাঁ, সাইজ দ্য ডে, তুমি পরে কি হবে এগুলো নিয়ে এত টেনশন করে কিছু নাই। এদের স্লোগান ছিল কার্পে ডিএম। তো আমরা আম, এদের প্রথম এই লিস্টে যার নাম পড়বো তার নাম হচ্ছে রবার্ট হেরিক। তিনি এই যুগের অন্যতম বিখ্যাত একজন কবি, এবং তার এখান থেকে আমরা মনে রাখতে হবে, তার এখানে আমরা মাত্র দুটো আমরা হচ্ছে যে ওয়েল নোন ওয়ার্কস জানলে মোটামুটি আমাদের হয়ে যাবে। নাম্বার ওয়ান হচ্ছে মনে রাখবো টু ড্যাফোডিলস, রবার্ট হেরিকের। এবং আম, এই টু ড্যাফোডিলস এর মধ্যে মূলত সে বুঝাতে চাইছে যে ড্যাফোডিল ফুলের মতো, হ্যাঁ, যে মানুষের জীবনটাও এটা খুবই শর্ট, হ্যাঁ। এবং সে বলছে যে বিউটিটা খুবই এটা একদম কেউ মানে চিরস্থায়ী কিছু না, হ্যাঁ, মানুষের জীবনটা খুবই শর্ট। টু ডেফোডিলস এর থিম। এবং সেকেন্ড ওয়ার্ক হচ্ছে হেসপেরিডাস। তাহলে আমরা হেরিক থেকে দুটো, হেরিক থেকে হেসপেরিডাস মনে মনে রাখতে পারবো। আর টু ডেফোডিল তো আমরা একদম ওনার নামের লোক একদম ট্যাগ মার্ক, তাই না, একদম ট্রেডমার্ক বলতে পারি, মানে এটা ভুলার কোনো অপশন নাই। হেরিকের সাথে হেসপেরিডাস এটা আমরা মনে রাখতে পারবো। আর এটা হলো টু ডেফোডিলস, এটাও তোমার হেরিকের। তো হেরিকের আমরা দুটো তোমার বিখ্যাত সাহিত্যকর্ম মনে রাখলেই হবে, আর লাগবে না। আমরা চলে আসবো এখন, একটু চলো আমরা একটু ধর্মকর্মের দিকে মনোযোগ দেই। তো আমরা এই সময় দেখবো তোমার কিছু কবি যারা খুব এই যে এখানে দেখতে কি মনে হচ্ছে, দেখো এখানের মধ্যে সে পাদ্রীদের এই যে তোমার গলা বন্ধনী পরে আছে, হ্যাঁ। তো দেখা যাচ্ছে লোকটাকে দেখলে তো মনে হচ্ছে খুবই হুজুরের মতো মনে হয়, তাই না, হুজুরের লোকটা। তো ওর নাম হচ্ছে জর্জ হারবার্ট। সে যেটা বলছে তোমার জাহিদ, আমি তোমাকে একবার যে কথাটা বলছিলাম, তো জাহিদ একবার আমার সাথে কান্নাকাটি করতেছে, কই ভাই আমার, আমি তো ছেঁকা খাইছি এখন ভাই কি করবো। তাই বললাম জাহিদ তুমি ভালো করে বিসিএস পড়ো এবং তুমি বিসিএস ক্যাডার হও। তুমি যদি ভালোভাবে যদি তুমি যদি বেঁচে থাকতে পারো, সো এটাই হবে তোমার জন্য বেস্ট রিভেঞ্জ। তো এটা মূলত আমার কথা না, জর্জ হারবার্টের কথাটা বলছে। সো লিভিং ওয়েল ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। তো অনেক সময় আমরা ধরো এরকম ছেঁকা খাইলে আমরা আত্মহত্যার এগুলো কথা চিন্তা করি, তো এগুলো চিন্তা না করে আসলে আমরা কি করবো, আমরা উল্টো আরো বেশি কি করতে হবে, আরো বেশি ভালো থাকার চেষ্টা করতে হবে। যদি আমরা ভালো থাকার চেষ্টা করি এটাই হবে যে বেস্ট রিভেঞ্জ। ওরা দেখা দিবে, দেখো তুমি আমাকে পাত্তা না দিলে কি হবে, দেখো আমি এখন ক্যাডার হয়ে গেছি, তো দেখো আমি এখন অনেক ভালো আছি। এটা হচ্ছে কি বেস্ট রিভেঞ্জ। অনেক সময় লোকজন মনে করে যে আত্মহত্যা করলে মনে হয় সে একটু কষ্ট পাবে, আসলে কি হবে, ও হয়তো দুদিন পরে তো ভুলে যাবে, তাই না। ও যখন তোমার হচ্ছে বাচ্চার মা হয়ে যাবে তখন তো ভুলে যাবে, এগুলো মনে থাকবে না। তো এটা আসলে করাটা ঠিক না, আমরা সবসময় নিজেরা ভালো থাকার চেষ্টা করবো, এটা হচ্ছে বেস্ট রিভেঞ্জ। এটা আমাদেরকে জর্জ হারবার্ট অনেক ভালো একটা লোক, তাই না, এটা বলে গেছে সে। তো জর্জ হারবার্ট যেহেতু সে তোমার হচ্ছে যে তোমার সে খুব রিলিজিয়াস পয়েন্ট হুজুর, তো তাহলে দেখো নামের সাথে কিন্তু কামের মিল আছে, স্টার উইংস। তো সে এখানে তোমার জেসাসকে সে কল্পনা করে, তোমার জেসাস সে তোমার এই যে মানুষ যে এরকম পাপ পঙ্কিলতায় নিমজ্জিত আছে, সো জেসাস এসে তার এই যে পাখায় ভর করে, হ্যাঁ, জেসাস এসে তোমার সে মানুষজনকে রক্ষা করবে, মানুষজন যে এই যে পাপ কাজে যে তোমার নিবিষ্ট আছে এখানটা মানুষকে সে রক্ষা করবে, এটা স্টার উইং। এবং তোমার তার সেকেন্ড যে ক্লাসিক তার নাম হচ্ছে দ্য কলার, এখানের মধ্যে নেই দ্য কলার, এস, দ্য কলার বাই জর্জ হারবার্ট। তো এখানে সে বলছে এই যে দ্য কলার, এই যে পরের পাদ্রীরা, এটা হচ্ছে দ্য কলার। তো এখানে কলার দ্বারা সে যেটা বোঝাতে চাইছে যে মানুষকে সে বোঝাতে মানুষ খুব শৃঙ্খলিত রূপে, হ্যাঁ, যে মানুষ সবসময় তার যে যে কলার বা গলাবন্ধনী থেকে মুক্ত হতে চায়। তো গলা বন্ধনীটাকে সে একটা রূপক হিসেবে ব্যবহার করছে, সে বুঝাতে চাইছে যে সময়ের যে আমাদের সীমাবদ্ধ যে জীবনযাত্রা, মানুষজন এখানে বের হতে চায়, মানুষ স্বাধীন হতে চায়, মানুষজন বন্ধনহীন হতে চায়। সে বুঝেছে মানুষজন সবসময় এরকম একটা তোমার বাধা বিঘ্নের মধ্যে এরকম বেষ্টিত থাকে। তো মানুষজন মুক্ত হতে চায়। তো সে বলে এরকম যদি মুক্ত যদি হইতে হয় তাহলে মানুষ যদি তার ঈশ্বরের কাছে যদি সঁপে দেয় নিজেকে, তো তখন সে ঈশ্বরের আশীর্বাদ যদি সে পায়, তখন সে তার একটা মুক্তি ঘটবে। তার চূড়ান্ত মুক্তি হচ্ছে ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দেওয়ার মাধ্যমে, হ্যাঁ, যদি কেউ সঁপে দিতে পারে এরকম, তাহলে সে তোমার ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়ে যাবে এবং তখন তার শান্তি বিরাজ করবে। তো এটা হচ্ছে দা কলার কবিতার বিষয়বস্তু, অত্যন্ত আবেগঘন একটা কবিতা। তো দেখা যাচ্ছে তার নামের সাথে কাজের আরো মিল আছে, দ্য টেম্পল। তাহলে আমরা যখনই হারবার্টের নামটা মনে আসবে মনে রাখবো হারবার্ট সে ছিল খুব রিলিজিয়াস, রিলিজিয়াস জিনিসপত্র সে লিখছে, দ্য টেম্পল, তো এটা লিখছে। তারপরে দা কলার সাথে আমরা মনে রাখবো যে পাদ্রীদের এখানে কলার থাকে, হারবার্টই লিখছে, এটা মনে রাখতে পারবো।
স্টার উইং সে কল্পনা করছে যীশু খ্রিস্ট এরকম তোমার উইংস ওভার করে চলে আসবে এবং রক্ষা করবে মানুষজনকে। সো আমরা এইভাবে মনে রাখার ট্রাই করবো। হ্যাঁ, খুব ভালো লোক। হ্যাঁ, তো দেখো আমরা বলেছিলাম যে তোমার হচ্ছে জেমসের আমল থেকে যে একটা জ্ঞানজাম শুরু হয়েছে, চার্লসের আমলে সেটা খুব চূড়ান্ত রূপ পাইলো। একটা ক্লার্জিম্যান ছিল, রাইট, নিজে যাজক ছিল সে। সো 1649 সালে কি হইলো, রাজার মাথা কাটে ফেললো। তো তখন পিউরিটান যারা, মানে যারা আন্দোলনটা শুরু করছে, যারা বলতেছে আমরা সব পিউর করে ফেলাবো, এই যে এখন এসব ঝামেলা টামেলা, রাজতন্ত্র মানি না, হ্যাঁ, এইসব আমরা চার্লসের এত বেশি ক্ষমতা মানি না, আমরা সব সিম্পল করে ফেলাবো, হ্যাঁ, এত কাপড় চোপড় কিসের, সব পোপরা হচ্ছে যে সিম্পল কাপড় চোপড় পরবে। ওরা নানান আরো তোমার বিশুদ্ধবাদী কথাবার্তা বলতো। তো ওরা তখন ক্ষমতায় আসলো। ওদের রাজা, ওদের লিডার ছিল অলিভার ক্রোমওয়েল। ক্রোমওয়েল ছিল ওদের রাজা। তো 1649 সাল থেকে 1660 পর্যন্ত, এই মাত্র 11 বছর, তখন তোমার ব্রিটেনে কোনো রাজা ছিল না। তখন এটাকে বলা হয়তো কমনওয়েলথ পিরিয়ড, তখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। তো যাই হোক, পরে অবশ্য বুঝতে পারে লোকজন যে এটা আসলে খুব ভালো শাসন না, রাজাই ওদের জন্য ভালো, রাজা ওদের জন্য ওদের ভালোটা দেখে। এবং বরং কমনওয়েলথ পিরিয়ডে ওইখানের মধ্যে প্রচুর পরিমাণ দুর্নীতি বেড়ে গেছে, মানে ঝামেলা বেড়ে গেছে। ওদের আগেরটাই ভালো ছিল, ওরা আগের লাইফে পরে ফিরে যায়। তো আমরা এখন এই কমনওয়েলথ পিরিয়ডে চলে আসছি। কমনওয়েলথ পিরিয়ডের মধ্যে তার মানে বোঝা যাচ্ছে এই পিরিয়ডের মধ্যে কোনো রাজা রাজা কিন্তু নাই। তো এই যে রাজা রাজা কেউ নাই, তো এখন যারা ক্ষমতা আসলো, যে পিউরিটান, ওদের কথাবার্তা তো মানুষজন আর মানতেছে না। এখানে আমাদের ভয়ঙ্কর রকম একটা অরাজকতা, অর্থনৈতিক রাজনৈতিক ভয়ঙ্কর একটা অরাজক অবস্থা শুরু হয়ে গেল। তো এই সময়ে আমরা থমাস হবস, এই ভদ্রলোকের, আমরা হচ্ছে যে না হিস্ট্রি মনে রাখতে হবে না, ভদ্রলোকের সেটা কথা বলছে, দ্য এন্ড অফ নলেজ ইজ পাওয়ার। তো কে বলছে, হ্যাঁ, যে চার্লসের তাহলে তো মাথা, এই যে জন্য মৃত্যুদণ্ডে মানুষজন বিরোধিতা করে, যে আমরা যখন কাউকে মৃত্যুদণ্ড দিয়ে ফেলি, হ্যাঁ, এরপরে যদি কোনোভাবে যদি প্রুভ হয় যে ও অপরাধটা করে না, তাকে ফিরে আনার কোনো ওয়ে নাই। মিরাকল ইন দ্য সেল নাম্বার 7, তোমরা অনেকে মুভিটা দেখছো তাই না? অরিজিনাল কোরিয়ান ভার্সন, যেখানে আসলে খুবই হৃদয় বিতারক হয়। পরে ওটা যখন রিমেক করছে, সেখানে যদি আমরা দেখি যে খুব মিরাকুলাস ওয়েতে তাকে বাঁচায় ফেলা হয়, কিন্তু আসলে তো অরিজিনাল যে মুভিটা ছিল সেখানে এরকম ফাঁসি হয়ে যায়। সব মৃত্যুদণ্ড সবসময় খুব ভয়ঙ্কর ব্যাপার। তো হবস যেটা বলছো, দা এন্ড অফ নলেজ ইজ পাওয়ার, খুব গুরুত্বপূর্ণ কথা তাই না? তো আমরা এই সময়ে প্রথম যাকে পড়বো, গুরুত্বপূর্ণ গুরুত্বের দিক দিয়ে যাকে পড়বো আমাদের কমন পিরিয়ডে, তার নাম হচ্ছে জন মিল্টন। ওনাকে বলা হয় এপিক পোয়েট, কারণ উনি মহাকাব্য লিখছে। তো মিল্টনকে বলা হয় এপিক পোয়েট, এপিক পোয়েট, কারণ উনি মহাকাব্য লিখছে। তো এই লোক অনেক রকমের তোমার হচ্ছে যে তোমার ভাষা পারতো, ইংলিশ, ল্যাটিন, ফ্রেঞ্চ, জার্মান, গ্রিক, হিব্রু, ইটালিয়ান, স্প্যানিশ, হ্যাঁ, আর মাইক, তারপরে সিরিয়াক, অনেক ভাষাটা সে পারতো। সো মিল্টনকে বলা হয় মাস্টার অফ ব্ল্যাঙ্ক ভার্স, বা অমিত্রাক্ষ ছন্দের মাস্টার। হ্যাঁ, অমিত্রাক্ষ ছন্দে সে কিছু মাস্টার পিস প্রডিউস করছে, বিশ্ববিখ্যাত। তো জন মিল্টনের সে বিশ্ববিখ্যাত যে মাস্টার পিস, তো দুটোর নাম হচ্ছে প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেইনড, জন মিল্টনের। তো আমরা প্যারাডাইস লস্ট নিয়ে একটু বেশি না, সামান্য একটু জানলেই হবে। সো বোঝা যাচ্ছে নামটাই হচ্ছে স্বর্গ থেকে পতন। তো এখানে তোমার ক্যারেক্টার গুলো হচ্ছে গড, এটার প্রধান ক্যারেক্টার, এবং গডের সান থাকে। তোমার হচ্ছে যে, তবে সে কিন্তু গডের মতো এটার্নাল না। তারপরে আমরা দেখতে পাই এখানের মধ্যে তোমার হচ্ছে যে অ্যাডাম থাকে, ইভ থাকে। ব্ল্যাঙ্ক ভার্স মানে হচ্ছে অমিত্রাকে ছন্দ, হ্যাঁ, মানে যেখানে কোনো ইয়া নাই, মানে কি নাই, মিল নাই, কোনো মিল নাই, এটা বলে ব্ল্যাঙ্ক ভার্স, মানে মিত্র নাই, হ্যাঁ, মুক্ত ছন্দ, রাইট। সো অ্যাডাম এন্ড ইভ আছে এখানের মধ্যে। তারপরে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পাপ এবং মৃত্যু, এরা হচ্ছে কি শয়তানের ছেলেমেলে, হ্যাঁ, শয়তান থাকে এখানের মধ্যে। শয়তান হচ্ছে হাইয়েস্ট অ্যাঞ্জেল, সর্বোচ্চ ফেরেশতা। কিন্তু পরবর্তীতে সে গডের সাথে তোমার যেহেতু সে গডের সাথে বিদ্রোহ করছে, গডের কথা শুনে নাই, তখন তাকে শয়তান বানিয়ে দেওয়া হয়। তো তার নাম হচ্ছে লুসিফার মূলত। হ্যাঁ, তাহলে ক্যারেক্টার কে কে আছে, গড আছে এখানের মধ্যে, তারপরে তোমার হচ্ছে যে অ্যাডাম আছে, ইভ আছে, তারপরে এখানের মধ্যে শয়তান আছে, শয়তানের ছেলে মেয়ে হচ্ছে সিন এন্ড ডেথ, তারপরে তোমার অ্যাডাম থেকে তো ম্যানকাইন্ড হয়েছে। তো এগুলো হচ্ছে মোটামুটি ক্যারেক্টার। তো আমরা আসি এখন এখানের মধ্যে এই
তোমার প্যারাডাইস লস্ট এর যে তোমার হচ্ছে যে, আচ্ছা আমি তোমাদেরকে যে ভার্স গুলো মানে ছন্দর গ্রামারটা নিয়ে তোমার হচ্ছে যে পরের ক্লাসে ডিটেইলস আলোচনা করবো, ওকে? আচ্ছা ক্লাসটা লম্বা, শেষ করে ফেলে আগে। তো প্যারাডাইস লস্টের যে থিমটা, এটা হচ্ছে যে জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান। এটা হচ্ছে যে প্যারাডাইস লস্টের মূল থিমটা, যে গডের যে তোমার হচ্ছে যে মানে মানুষের প্রতি তার যে রোল ছিল সেটাকে জাস্টিফাই করা, এটা হচ্ছে প্যারাডাইস লস্টের থিম। তো আমরা মিল্টনের তোমার আরেকটা গুরুত্বপূর্ণ তার এপিক দেখবো, এর নাম হচ্ছে যে স্যামসন অ্যাগনিস্টিস। এটাকে বলা একটা ক্লোসেড ড্রামা। তো ক্লোসেড ড্রামা জিনিসটা আসলে কি? ক্লোসেড ড্রামা হচ্ছে তোমার আহ কিছু ড্রামা হচ্ছে লেখা হয় তোমার হচ্ছে যে মঞ্চে অভিনয় করার জন্য, মানে মঞ্চস্থ করার জন্য। আর কিছু ড্রামা লেখা হয় যেটা হচ্ছে পড়ার জন্য, মানে মানুষজন আবৃত্তি করে সুর করে পড়বে। কিন্তু এটা কোনো মঞ্চে কোনো অভিনয় হবে না। আমরা ছোটবেলায় বাংলাদেশ বেতারে আমরা নাটক শুনতাম, ওখানে মধ্যে কয়েকজন বসে বসে এটা, ওইটাই নাটক, ওইটা শুনতে আমাদের ভালো লাগতো। এফএম রেডিওতে মনে হয়, জানেন এফএম রেডিও শুনি না অনেক বছর, এখানে হয় কিনা। তো ক্লসের ড্রামাটাও এরকম, যে কিছু লোকজন বসে এটাকে তোমার আবৃত্তির মতো করে পড়বে, মানে এটা মঞ্চে এটাকে অভিনয় করার জন্য লেখা হয় নাই। এটা হচ্ছে ক্লসের ড্রামা। হ্যাঁ, স্যামসন অ্যাগনিস্টিস উনি হচ্ছে যে একজন সেন্ট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেন্টকে কিভাবে টর্চার করা হচ্ছে। হ্যাঁ, তো এখানের মধ্যে স্যামসন অ্যাগনিস্টিস উনি উনি নিজে যখন ওনার যৌবনে অত্যন্ত শক্তিশালী ছিল, হ্যাঁ, তো ওনাকে এই যে তোমার ওনার উপরে যারা খুব ক্ষুব্ধ হয়ে গেছে, তো তাকে নিয়ে কি করে যে ফিলিস্তিনে, মানে ওরা ওখানের মধ্যে, সে কিন্তু তোমার বীর ছিল, মানে তার যৌবনে সে যথেষ্ট রকমের বীর ছিল। তো ফিলিস্তিনে তাকে যেটা করা হয়, তাকে এভাবে তার প্রতিপক্ষ তাকে এভাবে ধরে নিয়ে আসা হয়। হ্যাঁ, সে কিন্তু অন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, ওকে ধরে নিয়ে আসা হয়। তো ধরে নিয়ে এসে ওখানের মধ্যে যেটা করে, ওকে এখানের মধ্যে আনন্দ দানের জন্য এখানে, মানে ওরা খুব মানে মজা করতেছে ওর সাথে। কিন্তু মিন টাইম সৃষ্টিকর্তা ওকে আবার ওর যেই তার যে আগের যে বীরত্ব, তার যে শক্তি, সেই শক্তিটা ফিরাই দেয়। তো শক্তি ফিরাই দেওয়ার পরে যেটা হয় তোমার, স্যামসন অ্যাগনিস্টিস সে এখানে যে টেম্পলের পিলার ধরে দেয় একটা লাড়া। তো পিলার ধরে যখন লাড়া দেয় তখন কিন্তু তোমার টেম্পলটা ভেঙে পড়ে যায়, তখন স্যামসন অ্যাগনিস্টিসও মারা যায়। আবার ওখানে যারা ছিল তার শত্রু তারাও কিন্তু মারা যায়। তোমরা জানো যে 2000 কত সালে, 13 সালের দিকে তোমার হচ্ছে যে কিছু বিরোধী দলীয় কিছু ছেলে পিলে ওরা রানা প্লাজাকে লাড়া দিছিল, লাড়া দেওয়ার পর রানা প্লাজা তোমার ড্যামেজ হয়ে যাচ্ছে। আমরা জানি সেখানে অনেক মানুষজন মারা যায়, অনেক মানে অনেক প্রাণহানি হয়। হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটছিল বাংলাদেশেও। তো এখন আসে আমরা তার যে, আচ্ছা এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে তোমার প্যারাডাইস রিগেইনড এটা এবং স্যামসন অ্যাগনিস্ট এটা কিন্তু একটা বইতে পাবলিশ করা হয়েছে। হ্যাঁ, সো এটা একটা তোমার হচ্ছে যে এপিক, এবং স্যামসন অ্যাগনিস্ট যেটা একটা ক্লসের ড্রামা, দুইটা মিলে একটা বই আকারে পাবলিশ হয়েছে। ঠিক আছে, এটা খুব মনে রাখতে পারো এটা। তো কোথায় যে কাজে লাগে আমরা জানি না। হ্যাঁ, এইভাবে প্রশ্ন আসতে পারে যে প্যারাডাইস রিগেইনের সাথে তোমার একসাথে পাবলিশ হয়েছে জিনিসের কোন বইটা। তো এটা হলো স্যামসন অ্যাগনিস্টিস। হ্যাঁ, একসাথেই। খাতা কেনার টাকা ছিল না বলছে জাহিদ। না, একসাথে রিলিজ দিলে তখন তো আসলে তোমার ধরো আনিসুলহক ওনার তো বই অনেক দামি, তাই না? তো এখন আনিসুলহকের বইয়ের জন্য তুমি তো লোন নিতে হবে। তখনকার মানুষ তো তোমার বই কেনার জন্য তো তোমার এত তোমার টাকা পয়সা ছিল না। তখন দেখা যেত ওরা তোমার এক বইয়ের মধ্যে দুইটা ছাপা দিলে তো ভালো, তাই না? আনিসুলহকের বই তো অনেক দামি, লোকজন কিনতে পারে না। তো এখন আসলে আমরা তার একটা শোকগাথা, হ্যাঁ শোকগাথাতে চলে যাই। তো ফেমাস এলিজি, এর নাম হচ্ছে যে লার্সিডাস। এটা একটা ফেমাস একটা এলিজি, একটা শোক গাথামূলক কবিতা। তো মিল্টন যেটা বলছে যে দ্য চাইল্ডহুড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডে। আমরা অনেক বাচ্চাকে দেখে বলে অনেক কিছু হবে, সে একটা কিছু বড় কিছু হবে না। তো আমাদের বাচ্চা অবস্থায় আমরা অনেক সময় আমরা হচ্ছে যে তোমার বুঝতে পারি। হ্যাঁ, সো আমরা আসি যে তোমার হচ্ছে যে প্যারাডাইস লস্টের আমরা এখানের মধ্যে কিছু ডায়লগ নিয়ে কথা বলবো। তো এখন তোমরা একটা জিনিস দেখো যে শয়তান এই ক্যারেক্টারটাকে যদি আমরা কেউ এখানে পছন্দ করি না, তো শয়তানের একটা ডায়লগ সে এখানের মধ্যে বলছে প্যারাডাইস লস্টের মধ্যে, বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন। সে বলছে যে মানে
নর স্বর্গে দাসত্ব করাচ্ছে নরকে রাজত্ব করা কিন্তু অনেক ভালো, মানে এটা খুবই একটা রিবেলিয়াস, একটা ভয়ঙ্কর রকম একটা বিদ্রোহাত্মক একটা লাইন যেটাকে বলা হয় আর কি। তো পরীক্ষা বিভিন্ন ভাবে আসতে পারে যে তোমার বেটার টু রেন ইন দা হেলথ এন্ড সার্ভ ইন হেভেন, এটা কোত্থেকে নেওয়া হয়েছে, এভাবে আসতে পারে। আবার আসতে পারে এটা কে লিখছে, তো জন মিল্টন লিখছে। মানে একটা জিনিস বিভিন্ন রকম ভাবে প্রশ্ন আসতে পারে, অথবা আসতে পারে যে তোমার বেটার টু রেন ইন দা হেলথ এন্ড সার্ভ ইন হেভেন এই কথাটা কে বলছে, হ্যাঁ। এইভাবেও তোমার হচ্ছে যে প্রশ্ন আসতে পারে, একটা জিনিস বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। যতগুলো ওইতে আসতে পারে তুমি সবগুলো ওই তোমাকে দেখতে হবে। তো আমরা দেখি যে জন মিল্টন সে শেষ দিকে যায়, তোমার শেষ জীবনে সে অন্ধ হয়ে যায়, স্যামসন অ্যাগনিস্টিস যেরকম শেষে অন্ধ হয়ে যায়, তো তোমার মিল্টনে কিন্তু শেষে অন্ধ হয়ে যায়। তো অন্ধ হয়ে গিয়ে সে তোমার হচ্ছে যে সৃষ্টিকর্তার কাছে বলে যে ইয়া আল্লাহ পাক, আপনি হচ্ছে যে আমাকে এইভাবে আমার চোখের আলো কেড়ে নিলেন, হ্যাঁ কেন, আমি এখন আহ এই পৃথিবীটা, হ্যাঁ এত সুন্দর, এটা কেমনে কেমনে দেখবো আমি। তো এটা হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস, এটা হচ্ছে মিল্টনের লেখা, অন্ধ অবস্থায় লিখছে এটা। মিল্টনের আরেকটা বিখ্যাত পোয়েম, এটা হচ্ছে ও নাইটিঙ্গেল, ভরত পক্ষীর গান নামেও অনেক সময়, না ওর টু নাইটিঙ্গেল এটা না, আচ্ছা এখানে কিন্তু মনে রাখতে হবে যে ও নাইটিঙ্গেল হচ্ছে তোমার মিল্টন। তো ওর টু নাইটিঙ্গেল এটা আরেকজনের আমরা পাবো, সামনে এটা পড়বো আমরা, হ্যাঁ সামনে লেকচার আসবো, তো এটা দুটার মধ্যে আবার জ্ঞান লাগলে হবে না। ও নাইটিঙ্গেল হচ্ছে মিল্টন, আর ও টু নাইটিঙ্গেল হচ্ছে সেটা আরেকজন, সেটা আমরা আসবো সামনে ক্লাসে, রোমান্টিকদের মধ্যে সেখানে আসবো। তো এরকম যেগুলো গ্যাঞ্জাম লাগতে পারে সেগুলো একটু আমাদেরকে আলাদা করে মনে রাখা লাগবে। তো যাই হোক, আমরা এখন তোমার জন ডানকে আমরা কিন্তু এখনো ভুলি নাই। তো জন ডান সে চলে গেল, তার ভাবশিষ্যদের রেখে গেছে, তার ভাবশিষ্য তোমার যে হচ্ছে তার নাম হচ্ছে এন্ড্রু মার্ভেল, আমরা বলি মার্ভেলাস, হ্যাঁ মার্ভেলাস মানে কি, মানে খুবই কি মনোমুগ্ধকর। তো এই জন ডান ওনার যে শিষ্য, ভাবশিষ্য আর কি, তার ভাবশিষ্য হচ্ছে অ্যান্ড্রু মার্ভেল। নাম শুনে বোঝা যাচ্ছে লোকটা যথেষ্ট মার্ভেলাস জিনিসপত্র লিখবে না, নাম শুনেই তো আমরা বুঝতে পারতেছি মানে অত্যন্ত মানে প্রলয়ঙ্করী প্রেমের জিনিসপত্র। তো জন ডান যদি প্রেমের জিনিসপত্র লিখছে, তাহলে ওর মানে শিষ্য সে নিশ্চয় তোমার কি, সে তো অন্য কিছু লিখবে না, সে প্রেমের জিনিসপত্র লিখবে, কি বলো না? ওরা তো যেহেতু গুরু শিষ্য একই রকম জিনিসপত্র লিখবে। তো এখন তোমার অ্যান্ড্রু মার্ভেল, তার নাম শুনলে বোঝা যাচ্ছে তার মাস্টারপিস গুলো। তো প্রথম যে পোয়েমটা তার নাম হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস, তারপরে দ্য ডেফিনেশন অফ লাভ এবং দ্য গার্ডেন, এই তিনটা মনে রাখলেই হবে। সো টু হিজ কয় মিস্ট্রেস এর মধ্যে এটা একটু তোমার হচ্ছে যে একটু 18+ টাইপের, এখানে সে যেটা বলছে যে মানে তাদের খুব বেশি তার মিস্ট্রেস সে খুবই লজ্জা পাচ্ছে আর কি। তখন সে তার প্রেমিকের বলছে তুমি তো এটা লজ্জা পাচ্ছ কেন, আমাদের তো আসলে খুব বেশি টাইম নাই, এখন আমরা যদি মিলনের জন্য যথেষ্ট সময় থাকতো তাহলে আমরা হচ্ছে যে আরো আহ সেটা তুমি একটু মানে লাজুক কয় না হইলেও হইতো, কিন্তু এখন তুমি যে এরকম লাজুক এরকম হলে আমরা ভালোবাসাটা কেমনে উপভোগ করব। তার এই জন্য সে তোমার তার কয় মিস্ট্রেসকে তোমার আহ্বান জানাইছে তারা যাতে এখন একটু ভালোবাসাবাসি করবে, টাইম তো ওদের খুবই লিমিটেড, মানে একটু 18+ টাইপের আর কি, হ্যাঁ ভালো এর না কবিতাটা। তো মানে সেইটা বুঝাতে চাইছে যে আমরা এখন ভালোবাসার টাইম, আমাদের এখন তোমার এত লজ্জা লজ্জা পাইলে তো হবে না, তাই না? আমরা জীবনটা প্রচন্ড রকমের ক্ষণস্থায়ী। তো যাই হোক, আমরা ও ওনার সাথে একমত, কিন্তু মার্বেল যে কথাটা বলছে যে যৌবন শেষ হয়ে যাবে, আমরা ওনার সাথে কিন্তু একমত না, আমি একমত না অন্তত, কারণ আমরা জানি যে ভালোবাসার কোনো কি নাই, কোনো বয়স নাই। তোমার আমার সাথে একমত? মানে মার্বেল যেটা বলছে যে আমরা বুড়োটার হয়ে যাবো তাড়াতাড়ি, এরকম জীবন তো ক্ষণস্থায়ী, সৌন্দর্য শেষ, তা আসলে কি আমরা ওনার সাথে একমত না? আমরা জানি ভালোবাসার কোনো এরকম বয়স নাই, হ্যাঁ রিয়েল কোনো এজ নাই। তো আসলে যাক, আমরা এখন একটু চলে আসবো যে তো আমরা বুঝতে পারতেছি কি মার্বেল সে কিন্তু তোমার প্রেমের সংখ্যা কিন্তু শিখতে পারে না যথেষ্ট রকমের, না আমরা বুঝে গেছি সে যে কথাগুলো বলছে টু ইজ কয় মেসেজ আমরা একদমই একমত না। তো এখন আসলে সে নিজে আবার আমাদেরকে ভালোবাসার একটা সংজ্ঞা শিখাচ্ছে। সে কি শিখাচ্ছে? তো সে বলতেছে যে দেখো, সে কিন্তু ডাবল মিনিং কথাবার্তা বলতেছে। প্রথমে কি বলছে, প্রথমে ও বলতেছে যে আমাদের তো এখন খুব টাইম নাই, এখন আমরা যা করার তাড়াতাড়ি করতে হবে। এখানে আসে সে আবার পুরো মানে পোল্টি মারছে, সে পোল্টি মারে সে কি বলতেছে, সে বলতেছে যে মানে এখানে শুধু শারীরিক ভালোবাসাটা আসলে এখানে সব না, আধ্যাত্মিক মানে একটা প্রেমের কথাবার্তা সে বলছে আর কি। সে বলছে যে তোমার যেটা আমরা বলি যে প্লেটোনিক লাভ যেটাকে বলা হয় আর কি, হ্যাঁ। এবং সে বলছে যে পৃথিবীকে যদি তারা তোমার হচ্ছে যে মিলতে না পারে নিয়তির তোমার দুষ্টচক্রে যারা পড়ে মৃত্যুর পর, তারা তো একসাথে তারা অবশ্যই তারা মিলিত হবে। তো স্বাভাবিক প্রেম হচ্ছে সে এখানে আধ্যাত্মিক প্রেমের অনেক গুরুত্ব দিচ্ছে সে।
মানে বোঝা যাচ্ছে সে আগে যেটা বলছে এখন আবার এখান দিয়ে আসে যত রকমের সে এখানে পোল্টি মারছে। তো এখানে সে আসলে যেটা বলতে চাইছে যে তোমার স্বর্গ থেকে যে প্রেম আসছে ওই প্রেমের কথাটা সেখানে বুঝাতে চাইছে। আমরা বুঝতে পারছি যে তার কথা শুনে অনেকের মধ্যে প্রেম যে করছে। যাই হোক, আমরা আপাতত বিসিএস পরীক্ষা পর্যন্ত আমরা প্রেমের দিকে আমরা না যাই, এখন আমরা যথেষ্ট প্রেমটা কম করার ট্রাই করব। তো আমার কাকা সে একটা কথা বলছে যে আসলে সব মানুষের লাইফে এগুলা তোমার হয় না, ছিল না, অনেক ভুল আর কি অনেক মানুষের জন্য। যাই হোক, আব্বাস তুমি আসো কিনা ক্লাসে আজকে? আব্বাস মানে ক্লাসে নাই আজকে, আব্বাস সম্ভবত ফেসবুক লাইভ থেকে আমাদের দেখতেছে। তো আমরা এখন একটু নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে চলে আসি। 1660 আমরা কমনওয়েলথ যুগ শেষ করে ফেললাম। এখন আমরা 1660 থেকে আমরা 1798-তে চলে আসবো। হ্যাঁ, এটা বলে নিউ ক্লাসিক্যাল। তো নিউ ক্লাসিক্যাল জিনিসটা আবার কি? তো নিউ ক্লাসিক্যাল জানার আগে আমরা জানতে হবে ক্লাসিক্যাল জিনিসটা কি। হ্যাঁ, ক্লাসিক্যাল জিনিসটা জানতে হবে। তো আমরা তোমার হচ্ছে এই পিরিয়ডের মধ্যে তোমার দেখো যে 1660 থেকে যে 1700 এই যে টাইমটা, এটাকে বলা হয় রিস্টোরেশন পিরিয়ড। কেন? কারণ ওই যে ওরা যে রাজাকে যে মাথা কাটতে ফেলাইছিল, পরে ওরা আবার রাজাকে ক্ষমতা বসাইছিল। হ্যাঁ, আবার পুরিটান তো কয় ধর্মিয়া তোমরা কি ফালতু মিয়া, এগুলো কি কইছো তোমরা, গণতন্ত্রের মতো আনবা, ফালতুগিরি কথা টাইম পাও না এগুলা। তো তখন আবার আবার এখানে রাজতন্ত্র ফিরে আসে 1660 থেকে 1700, এটা বলে রিস্টোরেশন পিরিয়ড। তো আমরা এখন দেখবো যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের আসলে এখানে মূল ভাববাচ্ছটা কি জিনিস। তো তোমার ক্লাসিক্যাল পিরিয়ডে তো তখন মানুষজন তখন ওরা বলা শুরু করছে যে তোমার আর্ট ফর আর্ট সেক, যে শিল্পের জন্য শিল্প, শিল্পের মধ্যে কোনো তোমার এখানে ধরো আমরা এখন কি বলি যে বলি যে ধরো নজরুল সে কি করছে, মানুষের জন্য সে লিখছে, যে বিদ্রোহ করছে, রাজতন্ত্র তোমার ব্রিটিশ রাজের বিরুদ্ধে সে লেখাজোখা করছে, তাই না? এবং মানুষের যেটা কাজে আসে, এরকম ব্যাপার স্যাপার ছিল। তো ক্লাসিক্যাল পিরিয়ডে যেটা ছিল শুধু আর্টস ফর আর্টস সেক, মানে শুধু চিত্রের মানে তোমার শিল্পের জন্য শিল্প, এটা কোনো মানুষজনকে কাজে লাগতে হবে, এটা কোনো ইউটিলিটি থাকতে হবে এরকম না। তো নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে ওরা ক্লাসিক্যাল ওই আর্ট ফর আর্ট সেক থেকে ওরা ফিরে আসলো। ওরা বললো যে না, আর্ট ফর হিউম্যানিটি সেক, যে মানুষের জন্য হবে শিল্প, শিল্পের জন্য শিল্প হবে না, মানুষের জন্য শিল্প হবে। তো ক্লাসিক্যাল শব্দটা প্রথম যে লোকটা ব্যবহার করে মার্বেল পোর্টেবল, না বিষয়টা আসলে আমার যা ধারণা ওই শেষ দিকে যখন সে বুড়ো হয়ে গেছে তখন ভালোবাসা তো মানে শরীরে আর কাটতেছে নাকি, এই জন্য সে বলছে যে আমরা এখন স্বর্গীয় ভালোবাসার দিকে এসে গেছিল ওই জন্য। তো ক্লাসিক্যাল শব্দটা প্রথম যে ব্যবহার করছে তোমার অলাস জেলিয়াস নামক এক ভদ্রলোক। তো সে দুটো ভিন্ন জাতের শিল্প উল্লেখ করে, একটা হচ্ছে স্ক্রিপ্টর ক্লাসিকাস মানে শিক্ষিত সমাজের সাহিত্য, একটা স্ক্রিপ্টর প্রোলেটারিয়াস মানে ফন্নি লোকের সাহিত্য, যারা খুব ফন্নি এবং যারা খুব তোমার সাধারণ আমজনতা আমাদের মতো তাদের সাহিত্য। হ্যাঁ, আর একটা হলো যারা খুব শিক্ষিত ক্লাসিক্যাল লোকজন তাদের সাহিত্য। বুঝতে পারছি লোকটা যথেষ্ট রকমের বর্ণবাদী, মানে সে বলতে চাইছে যে ওই যে ক্লাসিক যেটা খুব আর্ট ফর আর্ট সেক, হ্যাঁ এখানে খুব শিল্পের জন্য শিল্প হবে, এগুলো হচ্ছে মহান সাহিত্য। আর তোমার স্ক্রিপ্টর প্রোলেটারিয়া যেটা ফন্নি লোকের সাহিত্য যেটা, এটা হবে আর্ট ফর হিউম্যানিটির সেক, এখানে এরকম তোমার বিদ্রোহ মিদ্রোহ এইসব জিনিসপত্র থাকবে এখানে, এটা প্রাকৃতিক জনগণ মানে আমজনতা সাহিত্য। তো এই আমজনতা সাহিত্যটাকে বলা হয় তোমার নিউ ক্লাসিক্যাল সাহিত্য। প্রোলেটারিয়াস মানে যারা, প্রোলেটারিয়াস মানে যারা হচ্ছে শ্রমিক শ্রমজীবী মানুষ কাজ কাম করতে, যারা অত্যাচারিত ছিল মূলত, হ্যাঁ ধনীদের দ্বারা। একটা যে তোমরা দেখো যে উইলিয়াম শেক্সপিয়ার সে এত বড় সাহিত্যিক ছিল কিন্তু তার প্রত্যেকটা নাটক তোমার মঞ্চায়িত হয়েছে কোথায়? প্রধান পৃষ্ঠপোষক কে? রানী, তাই না? রাজ দরবারে তার সবকিছু কি হয়েছে? মঞ্চায়িত হয়েছে। তো রাজা রানীরা তার এগুলো দেখতে আসতো, সে ওরা সবাই আসলে তোমার এরকম রাজা রানীদের জন্যই নাটক সিনেমা, সিনেমা তো ছিল না তখন, এই যে নাটক কবিতা এগুলো রচনা করতো। তো আমরা এখন নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এসে দেখতে পাচ্ছি যে এখন আস্তে আস্তে আমরা রাজা রানী থেকে বেরিয়ে আসলাম, মানুষের কাছে একটু ফিরে আসলাম। তো এখন চলে আসলাম আমরা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে। তো নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে আমরা যে প্রথম যে রাইটারের নাম আমরা আলোচনা করব তার নাম হচ্ছে স্যামুয়েল বাটলার। হ্যাঁ, ইংল্যান্ডে একটা খেলোয়াড় ছিল মনে হয়, তাই না? একটা ক্রিকেটার ছিল ইংল্যান্ডে, স্যামুয়েল বাটলার না, শুধু জর্জ বাটলার নাম ইংল্যান্ডের নাকি না আফ্রিকার, ভুলে গেছি। ওকে, ইংল্যান্ডের। ওকে, তো বাটলার সাহেব, তো বাটলার সাহেব, তো আমরা আগে যেটা বলছিলাম যে 1620 থেকে পিউরিটানরা তারা ভাব ধরতেছে যে তোমার হচ্ছে যে এরকম পোপের ক্ষমতা তারা মানবে না, তারপরে তারা হচ্ছে রাজার এইসব ক্ষমতা মানে না, তারা গণতন্ত্র চায়। হ্যাঁ,
তারপরে তারা খুব বিশুদ্ধবাদী, এইসব জিনিসপত্র প্রচার করতেছে তারা। তো স্যামুয়েল বাটলার উনি দেখলো যে এই পিউরিটান ওরাও কিন্তু তোমার হচ্ছে যে ভণ্ড আছে, ওরা যথেষ্ট রকমের ভণ্ড। তো এই পিউরিটানদের নিয়ে মানে সে দুই পক্ষকে যথেষ্ট অ্যাটাক করছে, সে পিউরিটানদেরও অ্যাটাক করছে, আবার তোমার হচ্ছে যে পিউরিটান এগেনস্টে যারা ছিল, হ্যাঁ তখন ইংল্যান্ডে গৃহযুদ্ধ চলতেছিল। তো সে বুঝাতে চাইলো এরা দুই পক্ষ যথেষ্ট গ্যাঞ্জামের, এরা দুই পক্ষ হচ্ছে যে তোমার, তো তখন পিউরিটানদের দুইটা শাখা ছিল, এক নাম হচ্ছে তোমার প্রেসবিটেরিয়ান, একটা স্বতন্ত্র, ওরা এরকম। তো ওখানের মধ্যে এই তোমার হচ্ছে যে এই কাব্যের মধ্যে যে দুজন প্রধান ক্যারেক্টার তোমার হচ্ছে যে সো তারা দুজন প্রচন্ড নীতিবাগীশ, মানে মুখে প্রচন্ড তারা নীতির কথাবার্তা বলে, নীতির পরাকাষ্ঠা দেখায় তারা, হ্যাঁ মানে প্রচন্ড তারা ভালো ভালো কথা বলে মানুষকে, তারা পিউরিটান তারা, হ্যাঁ তারা অনেক কিছু করে ফেলবে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আহ এটা একটা স্যাটাইরিক্যাল পোয়েম অবশ্য। তো তারা এত নীতিবাগী কথাবার্তা বললেও তো ওরা তোমার হচ্ছে যে যখন ঘুমে থাকে তখন তাদের হিসাব থাকে না। যখন তাদেরকে ধরে দেওয়া হয় যে বস আপনারা তো এরকম নীতিবাগী সেরকম কথাবার্তা বলেন, তা আপনাদের তো অপকর্মের প্রমাণ আছে, তো তখন তারা বলে যেগুলো এডিট করা যায়। তো বুঝা যাচ্ছে এখানে তোমার জর্জ জর্জ বাটলার না, সরি, স্যামুয়েল বাটলার এই যে হুডি ব্রাশ এই স্যাটারিক্যাল পোয়েমের মধ্যে এই তোমার যে পিউরিটানদের তাদের ভন্ডামি নিয়ে এসে যথেষ্ট রকমের একটা অ্যাটাক দেয়। তো স্যামুয়েল বাটলার থেকে শুধু একটা জিনিস মনে রাখলে হবে, সেটা বাটলার হুডি ব্রাশ, মানে ব্রাশ করে ফেলছে আর কি একদম, মানে বাটলার সে দুই পক্ষে কি করে দিছে, একদম ব্রাশ করে দিছে, একদম হুডি ব্রাশ করে দিছে। তা আমরা এখন একটু জন বানিয়ানের কাছে চলে আসি। সো এই বড় বড় গোপালা এই বস, ওনার নাম ছিল জন বানিয়ান। সো জন বানিয়ানের তোমার হচ্ছে যে ফেমাস বুক, তার নাম হচ্ছে পিলগ্রিমস প্রোগ্রেস। তো লোকটা সে অনেক ভালো লোক ছিল, তো সে একজন প্রিচার মানে ধর্ম প্রচারক ছিল, এবং তার পিলগ্রিমস প্রোগ্রেস তো ধর্ম প্রচারক যেহেতু, দেখো বানিয়ানের সাথে বেনিয়ান ট্রির একটা মিল আছে তাই না, বেনিয়ান ট্রি মিল আছে, তার মানে একটা খুব বানিয়ান লোকটা খুব শান্তশিষ্ট ধর্ম প্রচারক, হ্যাঁ। সো ধর্ম পিলগ্রিমস, পিলগ্রিমস মানে কি তীর্থযাত্রী, পিলগ্রিমস প্রোগ্রেস তার হচ্ছে বইয়ের নাম, তাহলে আমরা কিছুটা মনে রাখতে পারবো বানিয়ানের সাথে পিলগ্রিমস প্রোগ্রেস, হ্যাঁ তুমি বিএনপি দিয়ে মনে রাখতে পারো। সো বানিয়ানের সাথে তোমার হচ্ছে পিলগ্রিমস প্রোগ্রেস, হ্যাঁ। তো সে একটা কথা বলছে, ইন প্রেয়ার ইট ইজ বেটার টু হ্যাভ এ হার্ট উইদাউট ওয়ার্ডস দেন ওয়ার্ডস উইদাউট এ হার্ট। তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে এরকম, আমরা অনেক দেখি যে তারা এরকম মানে লোক দেখানো প্রার্থনা করে অনেকেই। তো এরকম যে লোক দেখানো প্রার্থনা করে, যে প্রার্থনার সাথে হৃদয়ের কোনো কি নাই, হৃদয়ের কোনো সংশ্লিষ্টতা নাই, এটা হচ্ছে তোমার যে প্রার্থনাতে কোনো শব্দ নাই, শব্দহীন প্রার্থনা কিন্তু হৃদয় সংশ্লিষ্ট, সেই প্রার্থনা কিন্তু অনেক বেটার বলে কবি এখানে রায় দিয়েছেন। তো আমরা এখন আসবো একটু জন ড্রাইডেনের কাছে, মানে এই লোকটা ড্রাই করে ফেলে সবকিছু, একদম খালতলি ফেলে আর কি। তো সাহিত্য সমালোচক ক্রিটিসাইজ করতেছে, একদম সব ড্রাই করে ফেলে, মানে যেটা ধরে সেটা ড্রাই করে ফেলে। তো আমরা যে মেটাফিজিক্যাল পোয়েট্রি যে টার্মটা নিয়ে আমরা আলোচনা করলাম, এটাই জন ড্রাইডেন একদম ড্রাই করে ফেলাইছে, ওই সে প্রথম এটা শুরু করে আর কি, এটা প্রথম সে ইউজ করে। তো জন ড্রাইডেনের ওনার এখানে লেখাজোখা থেকে আমরা অল্প কয়েকটা লেখা মনে রাখলেই হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে অল ফর লাভ, সবকিছুই ভালোবাসার জন্য। তো অল ফর লাভ মূলত লেখা হয়েছিল ব্ল্যাঙ্ক ভার্স ব্যবহার করে। আমরা আগে বলেছিলাম ব্ল্যাঙ্ক ভার্স মানে হচ্ছে অমিত চাকর ছন্দ, মানে যেখানে কোনো কি যেখানে কোনো মিল নাই। তো ড্রাইডেনের মেজর যে ওয়ার্ড গুলো, অল ফর লাভ, দা ইন্ডিয়ান এম্পারার, তারপরে আরেকটা মনে রাখতে পারো তোমার হচ্ছে যে অ্যাবসালম এন্ড আর্কিটোফেল, এই তিনটা মনে রাখো, অল ফর লাভ, দ্য ইন্ডিয়ান এম্পারার, তারপরে অ্যাবসালম এন্ড আর্কিটোফেল, এই তিনটা মনে রাখো, ওকে। সো এই তিনটা ওনার অত্যন্ত বিখ্যাত গ্রন্থ। তো অল ফর লাভ এটা মূলত তোমার যে রোম যে সেনাপতি অ্যান্টনি এবং মিশরের যে রানী ক্লিওপেট্রার কাহিনী নিয়ে রচিত। সো ওদেরকে এরকম ভালোবাসাবাসি করতে ওদেরকে নিষেধ করলো, কিন্তু ক্লিওপেট্রা অ্যান্টনি তার পড়াশোনা পাওয়ার জন্য কিন্তু একদম তারা সবকিছু বিসর্জন দিতে পারবে, হ্যাঁ, ক্রিটিক ছিলেন। তো আসো আমরা একটু চলে আসি জন লকের কাছে। তো এতক্ষণ আমরা যে জ্ঞানগুলো অর্জন করলাম এগুলো এখন জন লক সবকিছু লক করে দিবে। তো জন লক তোমার হচ্ছে যে
সে অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, কিন্তু সে আবার ডাক্তারি বিদ্য কিছুটা আবার প্র্যাকটিস করছে। এখন আসলে সে সব লক করেছে। দেখো সে কত বড় বড় মানে মানে তার রচনার নামই কত লম্বা লম্বা, অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, টু ট্রিটিজ অন গভর্নমেন্ট, সাম থটস কনসার্নিং এডুকেশন। হ্যাঁ, ও সবকিছু লক করে দিচ্ছে জ্ঞান গুলাকে সে। তো জন লক, অনেক লম্বা লম্বা নাম, আশা করি মনে থাকবে। তো এই যে দেখো কত লম্বা একটা বইয়ের নাম, মানে মানুষ নামই মনে রাখতে পারবে না। তো চলো আমরা এখন চলে আসবো। আমরা এখনো কিন্তু তোমার আমরা ধাপে ধাপে আমরা আমাদের আজকে ক্লাস যে 1798 সালের দিকে আমরা চলে যাচ্ছি। তো প্রথম আমরা 60 থেকে 1700 পর্যন্ত এই টাইমটা আমরা পড়লাম, রেজিস্ট্রেশন পিরিয়ড। আমরা আজকে আমরা শুরু করেছিলাম মূলত জ্যাকোবিয়ান পিরিয়ড দিয়ে, যেটা ছিল আমাদের 1625 পর্যন্ত। তো 25 থেকে আমরা 49 পর্যন্ত পড়লাম ক্যারোলিনিস। এরপর 49 থেকে তোমার 60 পর্যন্ত বললাম কমনওয়েলথ। তারপরে 60 থেকে আবার 1700 পর্যন্ত আমরা দেখলাম মানুষজন করলে আমাদের রাজা আমাদেরকে দিয়ে দাও, এইসব গণতন্ত্র মনতন্ত্র আমাদের লাগবে না, রেজিস্ট্রেশন পিরিয়ড। আমরা এখন অগাস্টান পিরিয়ডে চলে আসবো। তো দেখো এতক্ষণ যে বিভিন্ন রাজাদের কথাবার্তা বলা হচ্ছে, ওরা তখনকার রাজারা ছিল। এই অগাস্টান ও কিন্তু তোমার যে তখন কোন রাজা ছিল না। হ্যাঁ, তো এই অগাস্টান পিরিয়ডে তোমার হচ্ছে যে প্রথম যে ফার্স্ট ইংলিশ ডেইলি, তার নাম দ্য ডেইলি কোরান, এটা প্রথম পাবলিশ হয় অগাস্টান পিরিয়ডে। তো এই সময় একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয় ব্রিটেন এবং ফ্রান্সের সাথে, যেখানের মধ্যে তোমার ব্রিটেন জয়লাভ করে। এটা 7 বছর ব্যাপী একটা যুদ্ধ, 7 ইয়ার ওয়ার নামে এই যুদ্ধটা পরিচিত। তো এই অগাস্টাস মূলত ফার্স্ট রোমান এম্পেরর। তো এই অগাস্টান পিরিয়ডের তোমার হচ্ছে স্কাল্পচার ও সময় রাইটাররা যে যে তোমার তাদের যে শিল্প কৌশল ছিল, এটা এই পিরিয়ডের সাহিত্যিকটা ফলো করছে, এই জন্য এটাকে অগাস্টান পিরিয়ড বলা হয়। ঠিক আছে। তো আমরা এখন এই সময়ের সবচেয়ে বড় যেই রাইটার এবং যার নামে এই এই যুগটাকে বলা হয় দ্য এজ অফ পোপ, আলেকজান্ডার পোপের নামে এই সময়ের সবচেয়ে খ্যাতিমান যে রাইটার, তার নাম হচ্ছে আলেকজান্ডার পোপ। আমরা হচ্ছে যে এখন অগাস্টাইন পিরিয়ডের প্রথম যে রাইটার আমাদের তার তিনি পড়ি, তার নাম ড্যানিয়েল ডিফো। তো ড্যানিয়েল ডিফোর কথা মনে পড়লে আমাদের ছোটবেলা রবিনসন ক্রুশোর কথা আসলে মনে পড়ে যায়। উনি একজন বিখ্যাত ঔপন্যাসিক। সে ছিল তোমার রাইটার, সাংবাদিক, তারপরে প্যামফ্লেটিয়ার, তারপরে ইয়া লিখতো যে তোমার আহ রাজনৈতিক যে লিফলেট লিখে না, ওই টাইপসের প্যামফ্লেট লিখতো সে। পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, অনেক কিছু ছিল সে। তো আমরা ড্যানিয়েল ডিফোর সাথে মনে রাখতে হবে রবিনসন ক্রুসো। ছোটবেলা আমরা অনেকেই পড়েছিলাম যে এখানের মধ্যে রবিনসন ক্রুসো সেই উপন্যাসের প্রধান ক্যারেক্টার। সে একটা মধ্যবিত্ত পরিবারে জন্মায়, কিন্তু সে চাইছিল তোমার হচ্ছে যে তার বাবা চাইছিল সে লতে পড়ুক, কিন্তু রবিনসন ক্রুসো বললো যে না, আমি সমুদ্র ভ্রমণ করব। তোমরা জানি যে রবিনসন ক্রুসো যখন সমুদ্র ভ্রমণে বের হয় তো ভয়ঙ্কর ঝড়ে জাহাজটা ধ্বংসপ্রাপ্ত হয়, এবং সেটা কাহিনী নিয়ে রবিনসন ক্রুসো সে একটা দ্বীপে উঠে, এবং সেই দ্বীপের কাহিনী নিয়ে রবিনসন ক্রুসোর কাহিনী। তো আমাদের ড্যানিয়েল ডিফোর পরের যেই তোমার হচ্ছে যে নোবেল, সেটার নাম হলো রোকসানা। আশা করি আমাদের ক্লাসে রোকসানা নামে কেউ নাই, থাকলেও তোমাকে না, এটা আরেকটা রোকসানা, তখনকার আমাদের একটা রোকসানা ছিল, তাকে নিয়ে লিখছে এটা। তুমি আবার তোমাকে মনে রাখার কোনো মানে তোমাকে মনে করার কোনো কারণ নাই। তো ড্যানিয়েল ডিফো তার যে রবিনসন ক্রুসো যেহেতু লিখছে, তো দ্য লাইফ অ্যাডভেঞ্চার এন্ড তোমার হচ্ছে যে পাইরেসিস অফ দ্য ফেমাস ক্যাপ্টেন সিঙ্গলটন, তা বোঝা যাচ্ছে সে এরকম তোমার সমুদ্রে যেসব নাবিক টাবিক বেড়েছে এদেরকে নিয়ে তার কাজ কারবার। এবং কর্নেল জ্যাক, এটাও তার একটা অ্যাডভেঞ্চার ক্লাসিক। আমরা তোমার রবিনসন সে রোকসানাকে বিয়ে করার জন্য ক্যাপ্টেন কর্নেলকে সাথে নিয়ে গেলাম, আমরা মনে রাখতে পারবো আশা করি রবিনসন ক্রুসো, তাহলে রোকসানা, ক্যাপ্টেন সিঙ্গলটন এবং কর্নেল জ্যাক। আমরা কিন্তু চলাম জোনাথন সুইফটে। তো জোনাথন সুইফটকে মানে ওনাকে দেখলেই আমাদের একটা জিনিস মনে পড়ে, গালিভার্স ট্রাভেলস। আমরা অনেকেই এই বিখ্যাত স্যাটায়ার উপন্যাসটা কিন্তু আমরা পড়েছিলাম, মানে স্যাটায়ারের জন্য সম্রাট ছিল সে। তো এটাকে তোমার হচ্ছে যে ভয়ঙ্কর জনপ্রিয় একটা তোমার স্যাটারিক্যাল নভেল ছিল জোনাথন সুইফটের লেখা। তো তাকে বলা হয় বিটারেস্ট স্যাটারিস্ট অফ 18th সেঞ্চুরি। সবচেয়ে বেশি সে মানে তার স্যাটারের মাধ্যমে সে এমন খোঁচা মারছে লোকজনকে। তো এটা হচ্ছে সে বিখ্যাত গালিভার্স ট্রাভেলস বইয়ের প্রচ্ছদ, যেখানে আমরা জানি গালিভার যখন সে
লিলিপুটদের দেশে ভ্রমণে যখন যাই তখন দেখা গেল লিলিপুটটা কিন্তু খুব ছোট, তাই না? কিন্তু তোমার ওখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে তোমার হচ্ছে যে গালিবার তাদেরকে অনেক হেল্প করে, কিন্তু তারা কিন্তু গালিবার সাথে যথেষ্ট রকমের তারা অকৃতজ্ঞতার পরিচয় দেয়। পরে সে ব্রবডিং নাক আরেকটা দ্বীপে যায় যেখানে মধ্যে সব মানুষ তার চেয়ে অনেক বড় বড়। সো আমরা তার পরের যেই তোমার হচ্ছে যে স্যাটার সেটা হলো আর টেইল অফ এ টাব। এরপরেরটা হচ্ছে আ মডেস্ট প্রপোজাল এন্ড আদার প্রোজ। সো আমরা জোনাথন সুইফটের এখান থেকে আমরা যে কটা মনে রাখবো, দ্য ড্রেপিয়ার্স লেটার্স এবং দ্য ব্যাটল অফ দ্য বুকস। তো গালিবার তার প্রপোজাল লেটার বইয়ের মাঝে লুকিয়ে রাখলো, হ্যাঁ, তার প্রপোজাল লেটার বইয়ের মধ্যে লুকিয়ে রাখলে এটা মনে রাখলে আমরা মনে রাখতে পারবো। তো গালিবার ট্রাভেলস, প্রপোজাল হচ্ছে মডেস্ট প্রপোজাল, লেটার হচ্ছে ড্রেপিয়ার্স লেটার, বুক হচ্ছে দ্য ব্যাটল অফ বুক। নামগুলো শুনলে মনে হচ্ছে তো এখানের মধ্যে কিছু একটা স্যাটায়ার আছে না? ওকে, সো আমরা এখন চলে আসবো উইলিয়াম কনগ্রিভ। তো উইলিয়াম কনগ্রিভ এই লোকও যথেষ্ট রকম বিখ্যাত, এবং তার দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড একটা তার মাস্টারপিস একটা রাইটিং। তো সে লোক ছিল তোমার, হ্যাঁ, তো সে মূলত তোমার সে ছিল জোনাথন সুইফটের ফ্রেন্ড। তো জোনাথন সুইফটের ফ্রেন্ড যেহেতু ছিল, বোঝা যাচ্ছে যে তার লেখাজোখার মধ্যে যথেষ্ট রকমের তোমার স্যাটায়ার ম্যাটায়ার থাকবে এবং বাস্তবিক তাই। এবং তার যে লেখাজোখা সেখানে মধ্যে যথেষ্ট রকম হাস্যরসিকতা এবং এই যে ব্যঙ্গ বিদ্রুপ, হ্যাঁ, মার্জিত ভাষায় অবশ্যই উইলিয়াম কনগ্রিভের লেখায়। তো তার বিখ্যাত আমরা যেই স্যাটায়ার নোবেল, সরি এটা হচ্ছে তার নাটক, এটা দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, বিখ্যাত, এটাকে স্যাটায়ার। তো দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এটাকে বলা হয় কমেডি অফ ম্যানার্স টাইপের, হ্যাঁ, এবং এটা কিন্তু একটা ওয়ার্ল্ড ক্লাসিক এবং এটা কিন্তু অন্যতম একটা মাস্টারপিস, যেখানের মধ্যে তোমার হচ্ছে যে খুব রসিকতা করা হলে কিন্তু যেখানের মধ্যে ভাষাটা খুবই মার্জিত। আমরা কিন্তু জোনাথন সুইফটের আমরা যখন তার গালিবার সার্ভিস পড়ি, ভাষাটা এত মার্জিত কিন্তু মনে হয় না এটা স্যাটায়ার করছে, মনে হয় যেন বাস্তব কোনো ঘটনা লেগেছে, তাই না? মানে অত্যন্ত মার্জিত ভাষায় অত্যন্ত বুদ্ধিদীপ্ত ওয়েতে তারা স্যাটায়ার গুলো করেছেন। উইলিয়াম কনগ্রিভ তার লেখাগুলো হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, লাভ ফর লাভ, দ্য ওল্ড ব্যাচেলার। আমরা জানি যে ঢাকা শহরের বাড়িওয়ালাদের প্রধান যে শত্রু সেটা হচ্ছে ব্যাচেলার, দ্য ডাবল ডিলার এবং দ্য মর্নিং ব্রাইড। মানে ব্রাইড হচ্ছে যে তোমার হচ্ছে যে কান্নাকাটি করতেছে ব্রাইডটা না, আমরা অনেক সময় দেখি এরকম তোমার তোমার মেয়েরা দেখা যাচ্ছে সে কি ওর পছন্দ ছেলেকে বিয়ে করছে, আবার বিয়ের দিন কান্নাকাটি করতেছে। আচ্ছা যাই হোক, আমি জানি না এটা কেন কান্নাকাটি জানি করতেছে। আমার বউ আমার বিয়ের দিন খুব কান্নাকাটি করছে, আমি বললাম তুমি কান্নাকাটি কেন করতেছো, তুমি তো আমাকে জেনে শুনে বিয়ে করছো, কাঁদতেছো কেন? বলেই তুমি চুপ করো তুমি এখানে বোধহয়। আমি এটা আস্তে আস্তে বললাম, তুমি, আমি তো ভয় পেয়ে গেছি প্রথমে যে প্রচন্ড কান্নাকাটি করতেছে। আস্তে আস্তে বললাম তুমি তো আমাকে জেনে শুনে বিয়ে করছো, তো কান্নাকাটি কেন করতেছো? হ্যাঁ, তো ওকে চুপ করো তুমি। এটা নিয়ম, এবার কান্নাকাটি করতে হয়। পরে গাড়িটা কান্নাকাটি করতেছে, মানে খুব দুঃখজনক একটা কাজ কারবার আর কি। দেখ আমরা এরকম মর্নিং ব্রাইড আমরা চাই না কান্নাকাটি করুক। আচ্ছা কান্নাকাটি করা ঠিক আছে, ঠিক আছে, গাড়িতে বমি না করলে হয়, কি বলো? গাড়িতে বমি না করলে হয়, কান্নাকাটি করুক সেটা ঠিক আছে, অসুবিধা নেই। মাইক্রোতে বমি করলে একটু সমস্যার একটা ব্যাপার। যাই হোক, আমরা হচ্ছে যে আমি যেহেতু ডক্টর জিজ্ঞেস করছিলাম তুমি কি গাড়িতে বমি টমি করো কিনা, তুমি বমি করলে জয় ট্রিপ একটা ওষুধ পাওয়া যায়, ওটা তোমাকে খাওয়ায়া উঠাবো। সে তার আবার দেখে চেতে গেল সে। তো আমরা চলে আসবো আরেকজনের পোপের কাছে, সেই দিকে চলে আসছে ক্লাসের। তো ওনাকে বলা হয় মক হেরিক পোয়েট। মক মানে আমরা বলি মকারি করে, হ্যাঁ, মকারি করে মানে কি কাউকে খুব একটা মানে কপি করে, হ্যাঁ, যে কাউকে আমরা যে বিদ্রুপ করার জন্য মক করে, যে মক হিরোইক পোয়েট। মানে আলেকজান্ডার পোপ সে যেটা করতো যে যে তোমার ইতিহাসে যে হিরোইক যে ক্যারেক্টার গুলো আছে, হিরোইক ক্যারেক্টার গুলোকে মক করে করে সে আবার এপিক লিখতো সে, এই জন্য ওকে বলা হয় মক হিরোইক পোয়েট। যেমন আমরা দেখছি না বিউলফ, হ্যাঁ, বিউলফ তো খুবই তোমার হিরো, বিউলফ মক করে সে একটা লিখছে, ওর কামি ছিল হিরোদেরকে মক করা, এই জন্য ওকে বলা হয় মক হিরোইক পোয়েট। তো ওর ইয়াতে তোমার হচ্ছে তার যে এপিক গুলাতে সে তোমার হিরোইক কুপ্লেট ইউজ করছে। হিরোইক কুপ্লেট জিনিসটা আছে, এটা বেশি বোঝা লাগবে না, একটু জাস্ট এখানে দেখো। হিরোইক কুপ্লেট হচ্ছে এখানে আমরা গতকালকে দেখেছিলাম আয়াম্বিক প্যান্টামিটার কি জিনিস। আয়াম্বিক প্যান্টামিটারের মধ্যে একটা লাইনের মধ্যে 5টা পদ থাকে, তাই না? প্রতি পদে 2টা করে সিলেবেল থাকে।
গতকালকে আমরা পড়েছিলাম আয়াম্বিক পেন্টামিটারি, যে উইলিয়াম শেক্সপিয়ারের একটা তার লেখার বৈশিষ্ট্য। তো এইটা একটা আয়াম্বিক পেন্টামিটারি, কিন্তু এখানের মধ্যে শেষ দুই লাইন মিল আছে, তো ক্লেমের সাথে নেম। এটা আয়াম্বিক পেন্টামিটারি, কিন্তু এখানের মধ্যে মধ্যে তোমার মিল আছে, মানে অন্তমিল আছে। এটা হচ্ছে হিরোইক কুপলেট। তাহলে আয়াম্বিক পেন্টামিটার প্রবর্তক কে? উইলিয়াম শেক্সপিয়ার। আর যদি হয় মানে কে ইউজ করছে? উইলিয়াম শেক্সপিয়ার। আর যদি বলে হিরোইক কুপলেট কে ইউজ করছে, তাহলে এটা হচ্ছে তোমার পোপ। ওকে। সো না, ফুল স্ট্যান্ডা এটা না, এটা গতকালকে আমরা বলেছিলাম যে তোমার পেন্টামিটার একটু দেখে নিও। সো আলেকজান্ডার পোপ তোমার হচ্ছে দ্য রেপ অফ দ্য লক, এবং এটা তার বিখ্যাত তোমার হচ্ছে যে টেপিক। তারপরে অ্যাসন ক্রিটিসিজম, এটা একটা তোমার হচ্ছে এটা অবশ্য তোমার তার প্রবন্ধের বই তোমার। এবং তার একটা গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে সে হোমারের ইলিয়াডকে ট্রান্সলেট করেছিল। সো আমরা পোপ থেকে 3টা কাজ যদি মনে রাখতে পারি, তো তার প্রথম হচ্ছে তার যে বিখ্যাত যে এপিক সেটা হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। এটা একটা কমিক টাইপের এপিক কিন্তু, হ্যাঁ, কারণ সে তো এখানে মকারি করছে। সেকেন্ড হচ্ছে অ্যান অ্যাসিয়ন ক্রিটিসিজম। সো এটাও তার একটা বিখ্যাত ওয়ার্ক, এবং এটা একটা প্রবন্ধের বই মূলত। আর উনি কিন্তু একটা অনুবাদ, যেটা হচ্ছে হোমারের ইলিয়াডটা অনুবাদ করেছিলেন, এবং এটাও বিখ্যাত কাজ। সো অ্যাসন ম্যান এন্ড আদার পোয়েমস, এটা একটা কবিতার বই, এটা খুব বিখ্যাত। তো আমরা চলে আসবো আলেকজান্ডার পোপের তার কিছু ডায়লগের মধ্যে আমরা চলে আসবো। তো তার বিখ্যাত ডায়লগ হচ্ছে লিটল লার্নিং ইজ দ্য ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এবং তোমরা যদি কখনো দেখা যাচ্ছে তুমি তোমার ধরো প্রেম করতেছো, তুমি আরেক জায়গায় আরেকজনের সাথে লাইন মারতেছো, তুমি প্রেমিকা ধরে ফেলছো, তখন তুমি তারা যাই বলবা যে পোপ তো বলে গেছিল টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, ভুল হচ্ছে মানবীয়, ক্ষমা হচ্ছে স্বর্গীয়। তুমি এই ডায়লগটা মেরে দিবা পোপের। পোপ তো এটা তো আগে বলে গেছিল, তুমি আসলে তুমি কি চাও না স্বর্গীয় একটা আচরণ করতে? তুমি আমাকে ক্ষমা করে দাও না, তুমি এভাবে আবার তুমি ফিরে আসবে কথাগুলো বলে। তাহলে জন্য পোপ একটা কথা বলছিল যে ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড। তো আজকে যারা তোমরা আমাদের সাথে ফেসবুক লাইভে জয়েন করছো, এবং যারা গুগল মিটে আসছো, তোমরা কেউ যাও না, আমাদের ক্লাসের শেষে খুব ছোট্ট একটা চ্যাম্পিয়নশিপ হবে। আজকে কোশ্চেন মাত্র 21টা কোশ্চেন, 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। সেরা 3 জনের জন্য রয়েছে পিটিওর সৌজন্যে পরিবেশ বন্ধু গাছ। তাহলে যেন পোপ যেটা বলছে, ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড। তো এটাকে আমরা যদি বাংলা করি, হাতি করা গেল থল, পিঁপড়া বলে কত জল, তাই না? সো যেখানের মধ্যে তোমার হচ্ছে যে অ্যাঞ্জেলরা যেখানে যে ভয় পায়, যেখানে বোকারা সেখানের মধ্যে ঝাঁপায়া পড়ে। হাতি করা গেল তল, পিঁপড়া বলে কত জল। তো আমরা এখন ক্লাসের শেষ দিকে চলে আসছি মোটামুটি। সো আমরা এখন একটু পড়বো স্যামুয়েল রিচার্ডসন। সো স্যামুয়েল রিচার্ডসন লোকটাকে দেখলেই অত্যন্ত তোমার হচ্ছে যে অত্যন্ত জ্ঞানী জ্ঞানী মনে হয়। হ্যাঁ, মাথার মধ্যে অনেক চুল। তো যাই হোক, মাথার মধ্যে চুল থাকলো, চুল যেরকম তার আঠালো, এই চুলের সাথে দুজনের গ্যাঞ্জাম লাগতে পারে। ওনার নাম হচ্ছে যে স্যামুয়েল রিচার্ডসন, এবং ওনার সাথে তোমরা হচ্ছে যে যার সাথে গ্যাঞ্জাম লাগাবা তার নাম হচ্ছে স্যামুয়েল জনসন। দুজনকে আলাদা করে মনে রাখতে হবে। ওর লোকের নাম হলো স্যামুয়েল রিচার্ডসন। রিচার্ডসন কি করছে? রিচার্ডসন সে হচ্ছে যে বই লিখছে সেটা হলো তোমার হচ্ছে যে পামেলা। হ্যাঁ, রিচার্ড আর লগে পি, আর পি মনে রাখবা, আর পি। হ্যাঁ, রিচার্ডসন পামেলা। তো পামেলায় কাহিনীটা হচ্ছে মূলত তোমার পামেলা ছিল বাড়ির তোমার হচ্ছে যে জি জি মানে হচ্ছে বুয়া, কিন্তু সে ছিল তোমার সৎ চরিত্র। তো এখানে তোমার হচ্ছে যে গৃহকর্তার যে ছেলে ছেলে একটু লুল ছিল আর কি। লুল মানে তো বুঝছো না, একটু লুলা টাইপের। তো সে এখানে ওকে অবৈধ প্রপোজ দেয়। অবৈধ প্রপোজ দেওয়ার পরে তো পামেলা কিন্তু তোমার রাজি হয় না ওর লুলামিতে। তো যাই হোক, এখন তোমার বাড়িওয়ালার খুব তার উপরে প্রচন্ড রকমের খুশি হয় যে তুমি আমার ছেলে লোলামিতে রাজি হও নাই, তো তুমি আমার ছেলের জন্য যোগ্য স্ত্রী। এরপরে তাদেরকে তোমার হচ্ছে যে বিয়ে করায় দেয়। একদম তোমার টোনাটুনি বসেছে, সুখ শান্তিতে বসবাস করিতে লাগিল, ওরকম একটা কাহিনী। তো পামেলা এটা মানে এটাকে বলা হয় আটার নাম হলো ভার্চুরি ওয়ার্ডেড। তার মানে এই যে তার জি এই যে সে যে লুলামিতে রাজি হলো না, তো তাকে পুরস্কার পাইছে আর কি। সে 1740 সালে পাবলিশ হয়। এটাকে বলা হয় ফার্স্ট মডার্ন নোভেল ইন ইংলিশ লিটারেচার, পামেলা। যেখানে তোমার টোনাটুনি ওরা একত্রে সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল।
সো আরেকটা উপন্যাস ক্ল্যারিসা। তো এইটাও কিন্তু তোমার হচ্ছে যে একই রকমের কাহিনী, তবে তো এই ক্ল্যারিসাও কিন্তু সচ্চরিত্রা। তোমার তো তাকে তাদের বাড়ি থেকে তার বাবা যেই পাত্রকে বিয়ে করতে বলে সেই পাত্রকে সে বিয়ে করতে চায় না, অসম্মতি। তো যাই হোক, সে যেটা করে তোমার হচ্ছে যে সে বলে যে না, আমি হচ্ছে যে বাড়ির কথা মতো বিয়ে করবো না। তো ওদের চাপের কাছে সে নতি স্বীকার না করে, সে তার যে লাভার, লাভলেস, তার নাম হচ্ছে লাভলেস, হ্যাঁ। তো লাভলেসের সাথে সে হচ্ছে তোমার পালায়ে যায় এখানের মধ্যে। তো লাভলেস পালা যাওয়ার পরে সে লাভলেস বলে যে তুমি আমাকে বিয়ে করো। লাভলেস এখান দিয়ে আবার কি করে, তোমার হচ্ছে যে তাকে বিয়ে না করে তোমার হচ্ছে যে বিয়ার প্রলোভন দেখে দর্শন করতে চায়। তো এখানে লাভলেস কিন্তু তোমার হচ্ছে লাভলেসের কথা ক্ল্যারিসা কিন্তু রাজি হয় না। ক্ল্যারিসা সে যখন দেখে লাভলেসও লুল আছে, যথেষ্ট রকম লুল, এবং সেও বিয়ে করতে যাচ্ছে না, বিয়ের প্রলোভন দেখে দর্শন করতে যাচ্ছে, তো তখন সে লাভলেসের কাছে কিন্তু আত্মসমর্পণ না করে সে নিজের তোমার হচ্ছে নিজের জীবনটা বিসর্জন দেয়। এটা হচ্ছে তোমার ক্ল্যারিসার কাহিনী। তো দুইটা মোটামুটি দুজন সচ্চরিত্রবান নারীর কাহিনী, ক্ল্যারিসা পামেলা আর স্যামুয়েল রিচার্ডসন। আর লোকটাকে দেখলে অনেক ভালো লোক মনে হয়, এই যে দেখো মাথার মধ্যে এরকম ইয়ালা। ওকে, তো আমরা চলে আসবো দ্য এজ অফ সেন্সিবিলিটি, এবং এই পার্টটা পড়ার মধ্য দিয়ে আমাদের হচ্ছে যে আজকে এই ক্লাসটা শেষ হবে। তো 1745 থেকে 85 বা 98, কেউ বলে 85, কেউ বলে 98। তো তোমার হচ্ছে যে আম, আর একটু একটু সামান্য আর একটু আছে। এই সেন্সিবিলিটি এটাকে বলা হয়, এজ অফ জনসন বলা হয়। না বলছিলাম তোমার হচ্ছে যে রিচার্ডসনের সাথে জনসনের একটা গ্যাঞ্জাম লাগবে তোমাদের। তো জনসনকে তুমি, এটা কিন্তু বেন জনসন না, এটা স্যামুয়েল জনসন, হ্যাঁ। তো আলেকজান্ডার পোপের মৃত্যুর পরে যখন লিরিক্যাল বালাদ প্রকাশিত হয়, তখন হচ্ছে যে এই যুগটা শেষ হয়। তো এই যুগে একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন, হ্যাঁ, 1789 সালে ঘটনা। তো ভলতেয়ার এবং রুশোর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন রাইটার এই সময়ের। সো ওর নাম হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, উনি একজন দার্শনিক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ যুক্তরাষ্ট্রের যে তোমার যে ডলার, সে ডলারের মধ্যে কিন্তু তোমার এই এই বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ছবি ছাপানো। বোঝা যাচ্ছে লোকটা অত্যন্ত স্বাস্থ্য সচেতন, তাই না? মাস্ক পরে তোমার হচ্ছে যে এখানের মধ্যে সে ছবি দিয়েছে। তো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সে একজন দার্শনিক, অত্যন্ত ভালো লোক। তো সে সব বলছে তোমরা যদি এরকম যদি আর্লিতে যদি ঘুম থেকে উঠো, তো তাহলে তোমরা হচ্ছে অনেক ওয়াইজ হতে পারবা, ওয়েল হতে পারবা। তার মানে সেই 6 এম ক্লাব সম্পর্কে আসলে বলে গেছিল অনেক আগেই। তোমরা যারা 6 এম ক্লাবে এখনো জয়েন করো নাই, তোমরা আশা করি এই ফেব্রুয়ারি মাসে 6 এম ক্লাবে জয়েন করে ফেলবা। 6 এম ক্লাবে জয়েন করলে তোমরা বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের তার কথা মতো তোমরা ওয়েলদি এবং ওয়াইজ সবকিছুই হয়ে যেতে পারবা, হ্যাঁ। এবং সে যে বলতো অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। আরেকটা কথা বলছে, অ্যাডমাইরেশন ইজ দ্য ডটার অফ ইগনোরেন্স। তো বেশি তেলবাজি করা এটা হচ্ছে যে তোমার অজ্ঞতার ডটার। যাই হোক, আমরা একটু ফিল্ডিং মেরে আসি। ফিল্ডিং তোমার হচ্ছে যে উম, আমরা ছোটবেলায় দেখতাম যে তোমার হচ্ছে যে কোনো অপরিচিত নারীর সাথে কথাবার্তা বললে তখন আম্মা এসে বলে, "এই তোমরা ফিল্ডিং মারতেছো না এখানের মধ্যে, ফিল্ডিং টিল্ডিং এগুলো কম মারো।" তো এখন আমরা হেনরি ফিল্ডিং এর কাছে চলে আসবো। তো এই বস যেহেতু হেনরি ফিল্ডিং, তার নামই হেনরি ফিল্ডিং, এবং সে কিন্তু নোবেল নিয়ে অনেক তোমার হচ্ছে যে কাজকর্ম করছে। তাকে বলা হয় ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ ইংলিশ নোবেল। এখন তুমি বাই, এর আগে তো আরেকটি বস লিখে দিছে তোমার হচ্ছে যে রিচার্ডসন তার নোবেল লিখছে, হ্যাঁ, রিচার্ডসন নোবেল লিখলেও তোমার ফাউন্ডার বলা হয় হেনরি ফিল্ডিং কে। এবং তাকে বলে গ্রেটেস্ট নোবেলিস্ট অফ দ্য 18th সেঞ্চুরি, মানে সবচেয়ে সে ইনফ্লুয়েন্সিয়াল হেনরি ফিল্ডিং। তো হেনরি ফিল্ডিং তার যে তোমার তাকে যাকে বলে ফাদার অফ ইংলিশ নোবেল, তো তোমার হচ্ছে যে তার যেই নোবেল নাম হচ্ছে ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার। সো তোমার হচ্ছে যে এটা হচ্ছে তার পেন নেম, সরি, এটা তো হচ্ছে তার মানে আমরা যেটাকে বলি ছদ্মনাম, হ্যাঁ। তার ছদ্মনামটা হচ্ছে তার যে ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার। এই ছদ্মনামে সে লেখাজোখা করতো, এবং তার যে বিখ্যাত সাহিত্যকর্মগুলো সেটা হচ্ছে যে টম জোন্স, তারপর হচ্ছে যে তোমার অ্যান অ্যাপোলজি ফর দ্য লাইফ অফ মিসেস শ্যামলা অ্যান্ড্রুজ, তারপর হচ্ছে জোসেফ অ্যান্ড্রুস। তো আমরা ওনার তিনটা জিনিস মনে রাখলেই হবে। একটা হচ্ছে যে প্রথম কথা হলো হেনরি ফিল্ডিং কে বলা হয় গ্রেটেস্ট নভেলিস্ট অফ দ্য 18th সেঞ্চুরি। তারপরে তাকে বলা ইংলিশ নোবেলের ফাউন্ডার, ইংলিশ নোবেলের ফাদার। তার পেন নেম ছিল ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার। তারপরে তোমার হিস্ট্রি অফ টম জোন্স, এটা অবশ্যই একটা ডকুমেন্টারি। সো এটা হেনরি ফিল্ডিং এর তোমার তার মানে নোবেল অবলম্বনে
তোমার নোবেলটার নাম হচ্ছে টম জোন্স, হ্যাঁ, an apology for the life of মিসেস শ্যামলা অ্যান্ড্রুজ। এটা একটা নোবেল, আর একটা হলো জোসেফ অ্যান্ড্রুজ। সো এই তিনটা বিখ্যাত কাজকর্ম। আরেকটা আছে টপ সিক্রেট, টপ সিক্রেট। এগুলো সবগুলো হচ্ছে হেনরি ফিল্ডিং এর। আমরা এখন আসবো স্যামুয়েল জনসনের। তো তোমরা যারা হতাশ হয়ে গেছো ভাই এতগুলো কেন মনে রাখবো, দেখো স্যামুয়েল জনসন উনি কি মনোযোগ সহকারে পড়তেছে তোমরা আসছো মিয়া, এতটুকু পরেই কই ভাই কেমনে পড়বো। হ্যাঁ দেখো ইনি বয়স্ক লোক কত মনোযোগ সহকারে বই পড়তেছে, না হলে স্যামুয়েল জনসন। তো বস কিন্তু এরকম তোমার পড়তে পড়তে বই পড়তে পড়তে বস তোমার হচ্ছে একটা ডিকশনারি লিখে ফেলাইছে সে। তো এটা হলো স্যামুয়েল জনসনের ডিকশনারি। উনি হচ্ছে যে প্রথম ইংরেজি ডিকশনারিটা কম্পাইল করছে 1755 সালে। তাহলে আমরা যার সাথে গ্যাঞ্জাম লাগাবো তার নাম হচ্ছে রিচার্ডসন। তো রিচার্ডসনের সাথে ওনারা আমরা কিন্তু একটা গ্যাঞ্জাম লাগাই দিব। রিচার্ডসন লিখছে মূলত পামেলা এবং ক্ল্যারিসা। জনসন হচ্ছে সে ডিকশনারি লিখছে, হ্যাঁ সে হচ্ছে যে এবং তো আসো এখন জনসন শুধু ডিকশনারি লিখে ক্ষান্ত হয় নাই, আমাদেরকে পেন দেওয়ার জন্য সে আরো অনেকগুলো লেখাজোখা লিখছে। একটা হলো আ ভয়েস টু আবিসিনিয়া, মানে আরবের ভ্রমণ নিয়ে সেটা লিখছে আ ভয়েস টু আবিসিনিয়া। আচ্ছা এখানে যে লেখা আছে ফাদার জেরোমি লোবো, এটা দেখে ভাবার কোনো কারণ নাই, এটা ফাদার জেরোমি লিখছে মানে হচ্ছে এই বইটা লিখছে কিন্তু তোমার স্যামুয়েল জনসন। এটা ফাদার জেরোমি লোবো এটার উপর একটা সমালোচনা লিখছে। সো এটা ভাবেও না উনি লিখছে, এই লোকে লেখা নাই, এটা স্যামুয়েল জনসনে লিখছে ভয়েস টু আবিসিনিয়া। তারপরে প্রথম ফুল ফ্লেজড বায়োগ্রাফি জীবনী, এটা হচ্ছে লাইফ অফ স্যামুয়েল জনসন। বায়োগ্রাফি কি নিজে লেখে না অন্যরা লেখে বলো? বায়োগ্রাফি কি নিজে লেখে না অন্যরা লেখে দেয়? বায়োগ্রাফি অন্যরা লিখে, আর অটোবায়োগ্রাফি হচ্ছে নিজেরটা নিজেই লেখে। ওকে, তো বসওয়েল ওই ভদ্রলোকে মূলত জনসন ডিকশনারি লিখে ফেলছে, কত বড় একটা ডিকশনারি লিখে ফেলছে। তো ওনার নিয়ে তো একটা আসলে একটা তোমার আত্মজীবনী লিখতে হয় না, না তো এটা তো হয় না, কি বলো? তো উনি যে লেখাগুলো লিখছে সেটা হচ্ছে ভয়েস টু আবিসিনিয়া, লন্ডন আ পোয়েম, দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস। এখান থেকে সবগুলো মনে রাখার দরকার নাই, তুমি যেটা মনে রাখবা ভয়েস টু আবিসিনিয়া, লন্ডন আ পোয়েম। তারপর দ্য ট্রাজেডি অফ আইরিন, আইরিন আসেনি, সো ইরিনি আইরিন, আইরিন মানে আমাদের আইরিন না এখানের মধ্যে, এটা অন্য আইরিন, এটা ওদের দেশে আইরিন আর কি, তুমি মন খারাপ করার কিছু নাই। শেক্সপিয়ারের উপরে সে লিখছে প্রিফেস টু শেক্সপিয়ার, বোঝা যাচ্ছে বস লোক না, অত্যন্ত বস লোক। তো সে তোমার হচ্ছে যে ডিকশনারি লেখে ক্ষান্ত হয় না, সে আর গুরুত্বপূর্ণ কিছু লেখাজোখা লিখছে। ভয়েস টু আবিসিনিয়া গুরুত্বপূর্ণ রাইটিং, লন্ডন আ পোয়েম, এবং দ্য ট্রাজেডি অফ আইরিন, আইরিনের জীবনের ট্রাজেডি নিয়ে। সম্ভবত আইরিন জনসনের ডিকশনারি মুখস্থ করতে যায় কোন একটা ট্রাজেডি হয়ে গেছিল, প্রিফেস টু শেক্সপিয়ার। হ্যাঁ অনেক হাকার বলতেছে শেক্সপিয়ারকে, রাইট। তো বোঝা যাচ্ছে এই লোক আসলে আমাদেরকে যথেষ্ট পেইন দিছে। এরকম দেখো সে তোমার হচ্ছে যে আজকে তোমাদের যে পরীক্ষাটা হবে, পরীক্ষাটা তোমরা হচ্ছে যে কোশ্চেন দেখে ভাবার মানে তোমরা হতাশ হও না, কোশ্চেন গুলো খুব সহজ, মানে অনেক কিছু থাকলেও ওগুলো তোমরা পারবা আসলে। মানে এই লোকের এইভাবে দেখে তোমার মানে হতাশার কোনো কারণ নাই। আমরা এখন থমাস গ্রে এর কাছে চলে আসবো। থমাস গ্রে নিয়ে তোমার খুব বেশি কিছু পড়ার দরকার নাই। থমাস গ্রে সময় একটা কথা মনে রাখবা, এই লোক তোমার হচ্ছে যে একটা এলিজি লিখছে, এলিজি না কান্ট্রি টার্সিয়াট, এটা হচ্ছে এই লোকটা লিখছে। এবং এটা নিউ ক্লাসিক্যাল যুগ এবং রোমান্টিক যুগের মধ্যে একটা বন্ধন, হ্যাঁ কারণ আমরা জানি সামনে একটা রোমান্টিক ব্যাপার স্যাপার ঘটবে। তো এলিজি না, এলিজি রিটেন না কান্ট্রি টার্সিয়াট, এটা থমাস গ্রের একটা লেখা। ওড অন দ্য ডেথ অফ এ ফেভারিট ক্যাট। তো এখানে মূলত কবি তোমার যেটা বুঝাতে চাইছে যে তোমার হচ্ছে যে এখানে খুব সোনালী মাছ দেখা যাচ্ছে না, সোনালী মাছ দেখা যাচ্ছে। তো এখানে সোনালী মাছ না, আজকে রোমান্টিক করবো না, আজকে আবার বেশি রোমান্টিক পড়ে গেলে আবার রাতে ঘুমাতে পারবে না। আজকে যেখানে আছে এখানে থাকি আমরা, অলরেডি অনেক রোমান্টিক কথাবার্তা হয়ে গেছে। তো এখন ওর ফেভারিট ক্যাট, এখানে সোনালী মাছ দেখে এর মধ্যে ঝাঁপাই পড়ে গেছে, আমার পড়ার পরে তো ক্যাট বেচারি মারা গেছে আর কি। তো মারা যাওয়ার পরে সে খুব তার বিড়ালের শোকে কাতর হয়ে সেটা লিখছে ওড অন দ্য ডেথ অফ ফেভারিট ক্যাট। এটা তারা মূলত সে বুঝাতে চাইছে এখানের মধ্যে যে আমাদের হচ্ছে যে রমণীরা নারীদেরকে হুঁশিয়ার করছে সে। তো নারীরা যাতে এরকম তোমার কি বলবো মানে প্রতারণা শিকার না হয় আর কি, মানে খুব চাকচিক্যর মোহে না পড়ে বিড়ালের মতো ভুল পদক্ষেপ যাতে তোমার হচ্ছে যে না গ্রহণ করে। যেসব বলছে চকচক সব জিনিসই কিন্তু তোমার গোল না, অনেক সময় মেয়েরা এরকম চাকচিক্যের মোহে পড়ে যায়, পরে অনেক সময় এরকম ওরা ভুল করে। হ্যাঁ বলছে সবসময় তুমি এরকম চাকচিক্য না পড়ে ভালো ভালো ছেলেদের সাথে মিশবো আর ভালো ছেলেদের দিকে তোমার হচ্ছে যে নজর দিবা,
এটা হচ্ছে যে তোমার থমাস গ্রের ওড অন দ্য ডেথ অফ ফেভারিট ক্যাট। আমরা চলে আসবো অলিভার গোল্ড স্মিথ। তো লোকটার নাম শুনে মনে হচ্ছে তোমার অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ কাজকর্ম হবে। দেখো সে ঝুঁকে ঝুঁকে তোমার কি জানি কি লিখতেছে। সো অলিভার গোল্ড স্মিথ থেকে শুধু একটা জিনিস মনে রাখলে হবে, সেটা হলো দ্য ভাইকার অফ ওয়েকফিল্ড। হ্যাঁ, এটা মনে রাখলেই হবে। তো গোল্ড স্মিথ ভাই একটা কথা বলছে, সেটা বলছে যে হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ। হ্যাঁ, ছেলেরা তোমরা যদি আসলে শুধু চেহারা হ্যান্ডসাম হলে হবে না, হ্যান্ডসাম কাজকর্ম যদি করতে পারো তাহলে তুমি আসলে হ্যান্ডসাম হতে পারবে। অলিভার গোল্ড স্মিথ, হ্যাঁ, অত্যন্ত ভালো একজন লোক। তো আমরা এখন একটা এডমন্ড বার্কের কাছে চলে আসি, শেষ দিকে চলে আসছি ক্লাসের। বার্ক তার বিখ্যাত যে লেখা সেটা হলো স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল। তোমরা জানো যে কোম্পানি যখন আমাদের ভারতীয় মহাদেশে শাসন করে, তো তারা তো এখানে আকাম করতো। তখন ব্রিটিশরা তারা তাদের ওইখানে যে লোকগুলা খারাপ দুষ্ট প্রকৃতির, ওদেরকে তারা উপনিবেশ সামলানোর জন্য পাঠাইতো। এগুলো তো এমনিতে তোমার গুন্ডা বাটপার টাইপের। তো ইস্ট ইন্ডিয়া বিল যদি তোমরা যদি পড়ো তাহলে দেখতে পাবা যে আসলে তোমার এটা নিয়ে তোমার এগুলা তো জানতো না যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে এখানে যে আকাম করতেছে, এগুলা তো ওই দিক থেকে ওরা জানতো না। তো যারা জানতে পারছো তখন ওরা তোমার খুব মনক্ষুণ্ণ হয়েছে আর কি। তো ইস্ট ইন্ডিয়া বিল এটার উপরে স্পিচটা দিয়েছিল এডমন্ড বার্ক। উনি ছিল একজন পার্লামেন্টেরিয়ান। সো এমপি ছিল সে, এবং সে অথর এবং ফিলোসফার, অনেক কিছু ছিল সে। তো ওনার স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল এটা মনে রাখলে হবে, এডমন্ড বার্ক। তো এই লোকের নাম হচ্ছে যে তোমার, তার উপাধি হচ্ছে ফাদার অফ কনজারভেটিজম। এই লোক যেটা বলছে যে তোমার এই যে চারিদিকে যে বিপ্লব এগুলো শুরু হচ্ছে, এটার তোমার আজ যদি ইউরোপে রিফ্লেকশন অন দ্য রিভলিউশন ইন ফ্রান্স। সো ফ্রান্স রিভলিউশনের রিফ্লেকশন হিসেবে সে মূলত এটা লিখছে। সাউন্ড নাই, শোনা যাচ্ছে না ওটা নাকি? আচ্ছা আচ্ছা, সরি। কারণ শোনা যাওয়ার তো কথা। ওকে, ঠিক আছে, ওকে। ওকে, আচ্ছা, বার্কের কথা যেটা বলতেছিলাম, সো তোমরা যেটা জানো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এখানে যখন ওরা পাঠাইছে এবং উপনিবেশগুলো দেখার জন্য ব্রিটেন থেকে যারা আসতো, এরা কিন্তু এখানে অনেক রকম মাকাম বুকাম করতেছিল। তো ইস্ট ইন্ডিয়া বিলের মধ্যে কিন্তু এটা বিস্তারিত ছিল। ওটা কিন্তু ওইদিকে রানী কিন্তু জানতে পাইতো না যে এখানে ওরা কি আকাম কুকাম করতেছে, এবং ওরা মনে করে এটা ওদের একটা বড় ধরনের ভুল ছিল যে দুষ্ট দুষ্ট খারাপ খারাপ লোকগুলোকে উপনিবেশ সামলানোর জন্য পাঠানো। এই জন্য ওরা উপনিবেশ গুলো ধরে রাখতে পারে নাই, যেহেতু এখানে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে নাই। যেমন বার্কের উপরে একটা স্পিচ দেয়, সে ছিল একজন পার্লামেন্টারিয়ান। আচ্ছা, তোমরা জানো যে ফ্রেঞ্চ রিভলিউশন করে ইউরোপের গতিপথে পাল্টা দিচ্ছে, পুরো ইউরোপের মানে ইতিহাসটা নতুন করে শুরু হয়েছে। তো এখন এডমন্ড বার্ক চিন্তা করলো যে রেভলিউশনের হাত থেকে ইংল্যান্ডকে বাঁচাতে হবে, যে আমাদের সমাজের মধ্যে এই রেভলিউশনের আঁচ যাতে না পড়ে। তো সে এটা পক্ষপাতী ছিল যে যে ট্রেডিশনাল যে তোমার যে মূল্যবোধ সেটাকে রক্ষা করতে হবে। তো ওকে বলা হয় ফাদার অফ কনজারভেটিজম। তো ফ্রেঞ্চ রেভলিউশনের উপরে যে রিফ্লেকশনটা সে লিখছে, রিফ্লেকশন অন দ্য রেভলিউশন ইন ফ্রান্স। তো আমরা চলে আসবো আজকের আমাদের শেষ সাহিত্যিক, তার নাম হচ্ছে লিনলে মারে। তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ গ্রামার। তো এই যে লোক লিনলে মারে, মানে এই লোক যে আজ থেকে 200 বছর আগে যে গ্রামার বই লিখছে, এই গ্রামারটা আমাদেরকে এখনো মারে, তাই না? এই লোক যে তোমার হচ্ছে যে মারের মার কিন্তু এখনো চলমান। এখনো গ্রামার পড়তে গিয়ে আমরা অনেক জ্ঞান জাম লাগাই দেই। তো মারে কিন্তু এখনো আমাদেরকে অনেক মেরেই চলেছে। মারে যদি গ্রামার বইটা না লিখতো, তো আমাদের কিন্তু এরকম পরিণতি হতো না। আজকের শেষ, সরি আরেকজন মাত্র আছে, শেষ শেষ। তাহলে উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক সে ছিল তোমার একই সাথে তোমার ছিল সে, মানে লোকটা দেখো চেহারাটা কত সুন্দর, নাদুস নুদুস একটা চেহারা। সে একই সাথে ছিল কবি এবং সে চিত্রকর। এ চলে গেছে কয়েকজন, শেষ উনি শেষ। এবং তাকে বলা হয়, আমরা কিন্তু কালকে থেকে রোমান্টিসিজম পড়বো, 1798 থেকে রোমান্টিসিজম শুরু। তাকে বলা হয় প্রিকারসর অফ রোমান্টিসিজম, একই সাথে পোয়েট এবং আর্টিস্ট। তো তার রচিত দুটো বিখ্যাত গ্রন্থ হলো সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এই হচ্ছে সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপেরিয়েন্স।
ও, সে আবার স্বর্গ এবং নরকের মধ্যে কিন্তু বিয়ে পড়াই দিছে, দ্য ম্যারেজ অফ হেভেন এন্ড হেল, উইলিয়াম ব্লেকের। সো তার একটা বই হচ্ছে দ্য ফোর জোয়াস অফ উইলিয়াম ব্লেক। আমরা মনে রাখতে পারি যে মিল্টনের বিয়েতে তোমার ব্লেক 4টা গান গেয়েছিল। সো মিল্টন আ পোয়েম, এটাও ব্লেকের। দ্য ম্যারেজ অফ হেভেন এন্ড হেল, এটা ব্লেকের। তারপর 4টি হলো দ্য ফোর জোয়াস এবং সংস অফ ইনোসেন্স এন্ড সংস অফ এক্সপিরিয়েন্স, এগুলো সব ব্লেকের। সো ব্লেকের একটা বিখ্যাত আর্ট ওয়ার্ক, সো ইফ টেম্পটেড বাই সার্পেন্ট, এটাও ব্লেকের একটা আর্ট ওয়ার্ক, যেখানের মধ্যে এ হচ্ছে অ্যাডাম, এ হচ্ছে ইভ, এবং সার্পেন্টের সাথে দেখানো হয় দুজনকে। আমার একটা খুব ফেভারিট চিত্রকর্ম, এবং থ্যাংক ইউ। তো আমরা এখন হচ্ছে যে থ্যাংক ইউ স্লাইড চলে আসছে, আমরা চলে যাবো এখন আমাদের কাউ চ্যাম্পিয়নশিপে। তো তোমরা এতক্ষণ যারা আছো, যে জিনিসটা ওয়েট করতেছো, তো যথারীতি আমাদের আজকে যারা হচ্ছে যে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় হবে, তাদের জন্য রয়েছে পরিবেশ